ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সাথে অনেক অনেক দিন পর আবার দেখা হয়ে গেল। তোমাদের আজকে আমরা এখানে পড়ব হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এবং পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস রুটিনে আছে। একদিনে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যাইতো, তো আমরা যেহেতু 2 দিন সময় পাচ্ছি, যেহেতু রুটিনে 2 দিন আছে, তাহলে আমরা 2টা দিন কাজে লাগায় টপিক পড়বো এবং টপিক রিলেটেড সৃজনশীল প্রশ্ন যেগুলো বিগত বছরে বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলব। তো চলো আমরা শুরু করে দিই। তোমাদের মোটামুটি ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, একেবারে শেষের দিকে আসি আমরা, তাই তো? এরপরে কি আর কোনো চ্যাপ্টার বাকি আছে নাকি এইটাই শেষ? বলো তো, আর কোনো চ্যাপ্টার কি বাকি আছে? না, ওকে, তাহলে এইটাই শেষ। তাহলে আমার ক্লাসের মাধ্যমে তোমাদের ফিজিক্সের কোর্সটা শেষ হচ্ছে। তাহলে যেহেতু 2টা ক্লাস পাচ্ছি, তাহলে আমরা ধরো আজকের ক্লাসে টপিক পড়াই দিয়ে শেষ করে দেওয়া যায়, কিন্তু তাহলে বোর্ড কোশ্চেন কম সলভ করা হবে, ধরো 2-1টা সলভ করা হবে। তো যেহেতু আমরা 2টা দিন সময় পাচ্ছি, তো আমরা অনেকগুলো, এই অধ্যায়ের বিশেষ করে অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করব। এই অধ্যায়ের প্রশ্নগুলার ধরো গতানুগতিক ধারা কিন্তু একই রকম, শুধু সূত্রগুলা একটু মোটামুটি বোঝা থাকলে, জানা থাকলে সৃজনশীল প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করা যায়, কারণ সৃজনশীল প্রশ্নগুলো অত ঘোরানো পেছানো হয় না। তো চলো আমরা শুরু করি। আমরা এই অধ্যায়ে মূলত 2 ধরনের টপিকের সাথে পরিচিত হই। একটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেম বা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের যে টপিকগুলা, এবং আর একটা হচ্ছে পরমাণুর গঠন, অর্থাৎ বোর পরমাণু মডেলের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, তারপরে একটা ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য পথে গমন করলে, এক কক্ষপথ থেকে অন্য কোনো কক্ষপথে যদি গমন করে, তাহলে নির্গত বা বিকিরিত শক্তির পরিমাণ, কম্পাঙ্কের পরিমাণ, এগুলো আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা দেখি। তো মূলত এই 2 ধরনের আসলে টপিক। আর ভর ত্রুটি, বন্ধন শক্তি রিলেটেড কিছু কথাবার্তা বা ছোট ছোট ম্যাথ প্রবলেম আছে। তো চলো আমরা এক এক করে সবই মোটামুটি পড়ব। যদি কারো এই অধ্যায়টা একেবারে পড়া নাও থাকে, তাও তুমি আশা করি ক্লাস করার মাধ্যমে, ক্লাস করার পরে নিজে নিজে একটু যদি প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়ের উপর তোমার একটা স্ট্রং কনফিডেন্স চলে আসবে। তো এর জন্য কিন্তু তোমার নিজে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, কয়েকটা ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, উইদাউট আমার হেল্প, উইদাউট বইয়ের সলভ, নিজে নিজে প্রশ্ন ফেস করে প্রশ্নগুলো নিজে নিজে কয়েকটা প্রশ্ন প্রবলেম সলভ করতে হবে। তাহলে দেখবা আপনা আপনি এই অধ্যায়ের উপর একটা কনফিডেন্স চলে আসবে। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র এই রিলেটেড আলোচনাগুলো আমরা করব। তো চলো, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। কোনো তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয় বা তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। ধরো আমার কাছে একটা তেজস্ক্রিয় মৌল আছে, হতে পারে তেজস্ক্রিয় মৌল ধরো কার্বন অথবা অন্য কোনো মৌল হইতে পারে। তো সেই মৌলটা ধরো আদিতে n0 পরিমাণ আছে, আদি একেবারে t=0-তে n0 পরিমাণ আছে একেবারে শুরুতে। এবার এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় চলতেছে। এই শুরুর ব্যাপারটা হচ্ছে যখন আমি দেখছি, ঠিক আছে? এটা কয় বছর আগের ঘটনা? 10 বছর, 15 বছর, 1000 বছর, 2000 বছর আগের ঘটনা না। এটা আমি যখন দেখছি, যখন থেকে টাইম কাউন্ট করা শুরু করছি, তো সেই সময় অক্ষত পরমাণুর সংখ্যা ছিল n0। তেজস্ক্রিয় ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখানে যে পরমাণুগুলো ছিল সেই পরমাণুগুলোর তেজস্ক্রিয় ভাঙন হয়ে যাচ্ছে। আচ্ছা, তেজস্ক্রিয় ক্ষয় বা ভাঙন হয়ে এগুলা কি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে? না, কি হচ্ছে, অন্য কোনো মৌলে পরিণত হচ্ছে বা একই মৌলের ভিন্ন কোনো আইসোটপে পরিণত হচ্ছে। ধরো কার্বনের C612 যে আইসোটপ, সেটা থেকে ধরো C614 এই আইসোটপে পরিণত হচ্ছে। বা মনে করো কোনো একটা মৌল থেকে অন্য আর একটা মৌলে পরিণত হচ্ছে, বিশেষ করে ভারী মৌল যেগুলা, যাদের মনে করো যে পারমাণবিক সংখ্যা অনেক বেশি, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম। তো মনে করো ইউরেনিয়াম ক্ষয় হয়ে থোরিয়ামে পরিণত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আদি পরিমাণ। এখান থেকে কিছুক্ষণ পরে, ঠিক আছে, কিছু সময় পরে, সেটা হইতে পারে 10 মিনিট, 5 মিনিট, অথবা 10 বছর, 5 বছর। তো এই সময়ে
এটা হচ্ছে টি ইকুয়াল টু টি সময়, এই সময়ে পরমাণু সংখ্যা হচ্ছে এন। তাহলে ক্ষয় হয়ে গেছে কতটুকু, এন নট থেকে এন, এখন অক্ষত আছে এন, এটা হচ্ছে অক্ষত সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা বা অক্ষত পরিমাণ, এটা হচ্ছে এন। এখন আমি যদি বলি এই সময়ে তেজস্ক্রিয় বিভাজনের রেটটা কেমন, এখান থেকে কিন্তু তেজস্ক্রিয় ক্ষয় চলতেছেই, তেজস্ক্রিয় ক্ষয় একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেছেই, এখান থেকে শুরু হয়েছে, ক্ষয় হচ্ছে ক্ষয় হচ্ছে ক্ষয় হচ্ছে, হইতে হইতে আজকে টি সময় পরে এন অক্ষত। তো এই সময় কি তেজস্ক্রিয় ক্ষয় বন্ধ হয়ে গেছে? না, এখনও তেজস্ক্রিয় বিভাজন চলতেছে। তো এইখানে এই যে তেজস্ক্রিয় বিভাজন ডিএন বাই ডিটি, এটা ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা এন, ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা এন এর মানের সমানুপাতিক। তাহলে কোনো তেজস্ক্রিয় ক্ষয়ের হার, তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। কখন তুমি রেটটা চাচ্ছ, যে সময়ে রেটটা চাচ্ছ ওই সময়ে কতটুকু অক্ষত আছে তার পরিমাণের সমানুপাতিক। কি কথা বুঝছো? তাহলে আস্তে আস্তে ধরো ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, পরিমাণ কমার সাথে সাথে তেজস্ক্রিয় ক্ষয়ের যে রেট হার সেটাও কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে, সেটাও কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের হার এই সময় ডিএন বাই ডিটি, সেটা অক্ষত পরমাণু সংখ্যা এন তার সমানুপাতিক। এইবার শোনো, এটা তো ক্ষয়ের হার, বৃদ্ধি হার তো না, তো এই কারণে এর আগে একটা মাইনাস আছে, তো মাইনাসটাকে আমরা এই পাশে না লিখে আমরা মাইনাসটাকে এই পাশে লিখব, মাইনাসটাকে আমরা এই পাশে লিখব, কারণ কমে যাচ্ছে তো, ক্ষয় হচ্ছে, ক্ষয়ের হার। তাহলে অতএব ডিএন ডিভাইডেড বাই ডিটি এইটা সমান সমান মাইনাস একটা ধ্রুবক আনতে হবে না, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে, ধ্রুবকটা হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা ইন্টু এন। এই ল্যামডাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক, এই ল্যামডার নাম হচ্ছে অবক্ষয় ধ্রুবক, ঠিক আছে, এই ল্যামডাটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। এবার আসো আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এই তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটাকে একটু ফিল করার ট্রাই করি। তো একটা সুন্দর একটা কনসেপ্ট আছে, সুন্দর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কুমড়ার গল্প, কুমড়া থিওরি আর কি, ঠিক আছে। হ্যাঁ, এই তো অনেকে যারা একাডেমিতে পড়ছে এই যে তারা বুঝে গেছে যে কুমড়া, মনে করো তুমি বাজার থেকে একটা কুমড়া কিনে নিয়ে আসছো, এই উদাহরণটা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র বোঝার জন্য একেবারে পারফেক্ট। এই উদাহরণটা বুঝতে পারবা, বুঝলে তুমি তেজস্ক্রিয় ক্ষয়সূত্রের উপরে পিএইচডি। তাহলে কি বলা হচ্ছে, তুমি একটা কুমড়া কিনে নিয়ে আসছো, এই কুমড়ার পরিমাণ হচ্ছে বিশাল বড় কুমড়া, 64 কেজি কুমড়ার পরিমাণ। এবার একদিন সময় ব্যবধান, একদিনে কুমড়া খেয়ে ফেলছো কিছুটা, তো একদিনে কি পরিমাণ কুমড়া খেয়ে ফেলছো, অর্ধেক কুমড়া খেয়ে ফেলছো, অর্ধেক নাই, একদিনে অর্ধেক শেষ। তাহলে একদিন বাদে অর্ধেক শেষ, এখন টিকে আছে কতটুকু, আগে ছিল 64 কেজি, এখন টিকে আছে অক্ষত হচ্ছে 32 কেজি, 32 কেজি খেয়ে ফেলছো একদিনে। তাহলে বলো তো এই একদিনে কুমড়া ক্ষয়ের রেটটা কেমন, এই যে একদিন এখান থেকে এখানে একদিন সময় ব্যবধানে কুমড়া ক্ষয়ের রেটটা কেমন, কুমড়া ক্ষয়ের রেটটা হচ্ছে ডিএন বাই ডিটি, এটা হচ্ছে দিনে 32 কেজি খেয়ে ফেলছো, তাহলে 32 কেজি পার ডে, ঠিক আছে। পরের দিন, আচ্ছা পরের দিন কি তুমি একই হারে কুমড়া খাইতে পারবা, পরের দিন একই হারে কুমড়া খাইতে পারবা না। তুমি যদি মনে করো ভাই আমি পরের দিন একই হারে কুমড়া খাবো, অর্থাৎ প্রথম দিন, এই যে প্রথম দিন 32 কেজি পার ডে, দিনে 32 কেজি, পরের দিন, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দিন আর কি, দ্বিতীয় দিন তুমি কুমড়া খেয়ে ফেললা ডিএন বাই ডিটি, তো একই রেটে খাইলা, ঐকিক নিয়ম, প্রথম দিনে 32 কেজি, দ্বিতীয় দিনে আরও 32 কেজি, তাহলে কুমড়া নাই, কুমড়া শেষ। তাহলে দ্বিতীয় দিনে যদি রেটটা হয় 32 কেজি পার ডে, তাহলে কুমড়া এখন জিরো, নাই কুমড়া, নাই কুমড়া শেষ, ঠিক আছে। এই যে উদাহরণটা, এটা ঐকিক নিয়মের মতো না, প্রথম দিনে প্রথম দিনে 32 কেজি পার ডে, পরের দিনে আবার 32 কেজি পার ডে, ঐকিক নিয়ম। তেজস্ক্রিয় ক্ষয় এইভাবে ঐকিক নিয়ম ফলো করে না, তেজস্ক্রিয় ক্ষয় এমনটা না, এটা ভালো করে আগে বোঝো। তেজস্ক্রিয় ক্ষয় এমনটা না, এভাবে তেজস্ক্রিয় ক্ষয় হয় না, এটা তো তাহলে ঐকিক নিয়ম হলো। দেখো
তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা সবসময় একই, এরকমভাবে তেজস্ক্রিয় ক্ষয় হবে না। তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার ওই সময় অক্ষত বিদ্যমান বেঁচে থাকা কুমড়ার মানের সমানুপাতিক। তো যেদিন তুমি 64 কেজি ছিল কুমড়া, সেদিন বেশি খাইছো, পরের দিন তো 32 কেজি, তাই না? পরের দিন 32 কেজি, কুমড়া কমে গেছে, তুমি কম খাবা। তুমি যদি একই রেটে খাও তাহলে তো হলো না। তাহলে এইখানে তেজস্ক্রিয় ক্ষয়ের হার 64-র সমানুপাতিক, এইখানে সেটা 32-এর সমানুপাতিক তো হলো না, একই তো থাকলো। তাহলে এইটা ভুল, ঠিক আছে? এই কনসেপ্টটা হয় না। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র ঐকিক নিয়মের মতো না, ঐকিক নিয়ম মানে না, বুঝলা? ঐকিক নিয়ম মানে না, নিয়ম মানে না, ঠিক আছে? ঐকিক নিয়মে করা যাবে না। প্রথম দিনে ক্ষয় এত, অতএব দ্বিতীয় দিনে ক্ষয় কত, ঠিক আছে? এইভাবে হয় না। তাহলে কেমনভাবে হয়? তাহলে ঘটনাটা কেমন? ঘটনাটা হচ্ছে এরকম। প্রথম দিনে 64 কেজি, তারপরের দিনে কুমড়া খেয়ে ফেলছো, বেঁচে আছে 32 কেজি, বেঁচে আছে 32 কেজি। তারপরের দিনে কুমড়া খেয়ে ফেলছো আরও অর্ধেক, 16 কেজি। তারপরের দিনে আরও অর্ধেক, 8 কেজি। তারপরের দিনে 4 কেজি, ঠিক আছে? 4 কেজি। দেখো এইবার কুমড়া ক্ষয়ের রেটটা আস্তে আস্তে দেখো কমছে, পরিমাণ কমে গেছে, কুমড়া খাওয়ার রেটটাও কমে গেছে। প্রথম দিন কুমড়া কিনে নিয়ে আসছো 32 কেজি, 64 কেজি, বেশি কুমড়া বেশি খেয়ে ফেলছো। তাহলে প্রথম দিন রেটটা হচ্ছে dn/dt, এটা হচ্ছে 32 কেজি পার ডে, কেজি পার ডে। প্রথম দিনে রেটটা হচ্ছে এটা। পরের দিন কমে গেছে 32 কেজি থেকে, মানে 64 কেজি থেকে এখন আছে বিদ্যমান 32 কেজি। তাহলে তুমি দেখতেছো কম আছে, খাবাও কম, নাহলে তো ফুরাই যাবে। তাহলে পরের দিন dn/dt, এইবার তুমি দেখো 32 কেজি থেকে পরের দিন আছে 16 কেজি, 16 কেজি খেয়ে ফেলছো। তাহলে এবার রেটটা দেখো 16 কেজি পার ডে। আগে ছিল 64 কেজি, রেটটা ছিল 32 কেজি পার ডে। এখন 32 কেজি, রেটটা হচ্ছে 16 কেজি পার ডে। এখন 16 কেজি, 16 থেকে 8, তাহলে রেটটা হচ্ছে dn/dt 8 কেজি পার ডে, 8 কেজি পার ডে। 8 থেকে 4, তাহলে dn/dt, dn/dt এটা হচ্ছে 4 কেজি পার ডে, 4 কেজি পার ডে। এই কথা বুঝছো? তাহলে dn/dt 8 কেজি পার ডে, dn/dt 4 কেজি পার ডে। দেখো এবার একটু মিলাই, 64 কেজি আছে, ক্ষয়ের রেট 32, 32 কেজি আছে, ক্ষয়ের রেট 16, তারপরে 16 কেজি আছে, ক্ষয়ের রেট 8। দেখো পরিমাণ কমতেছে, রেটও কমতেছে। 8 কেজি আছে, রেট 4। তাহলে এইভাবে তেজস্ক্রিয় ক্ষয়টা হয়, বুঝতে পারছো? ঐকিক নিয়ম না। প্রথম দিনে যা খাইছো পরের দিন তা না, কারণ প্রথম দিনে পরিমাণটা যা ছিল পরের দিন তো পরিমাণ তা নেই, খেয়ে ফেললে কমে গেছে, কমে গেলে অক্ষত পরমাণুর সংখ্যা কমে গেছে, রেটটাও কমে যাবে। এটাই হচ্ছে কথা বুঝছো? ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে মূল ঘটনাটা হচ্ছে এটা, এটা এটা বুঝতে পারলে তুমি মনে করো তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ফিল করতে পারবা। ওকে, চলো এবার তাহলে এবার তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, ম্যাথমেটিক্যাল আলোচনা এবার। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র আমরা পাইলাম অক্ষত n0 t = 0-তে, এখান থেকে এবার বিদ্যমান n t = t-তে। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের রেট dn/dt, এটা ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, সামনে একটা মাইনাস। এবার dn/dt সমান সমান মাইনাস ল্যামডা n, এখানে নিয়ে আসলাম। তাহলে dn/n সমান সমান মাইনাস ল্যামডা dt। ওকে, এবার ইন্টিগ্রেশন করে আসো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সাইড। দেখো t0 থেকে tt, তাহলে t0 থেকে t, n0 থেকে n, n0 থেকে n। তাহলে এখানে dn/n, তো এটাকে ইন্টিগ্রেট করলে ln n, ln n, n0 n মাইনাস ল্যামডা, ডিটিকে ইন্টিগ্রেট করলে t, তো t - 0। এবার ln n মাইনাস ln n0, তাহলে ln n/n0। এবার মাইনাস এখানে ল্যামডা টি, ln ওই পাশে গেল, তাহলে e⁻ ল্যামডা টি। তাহলে অতএব একবারে লিখে দিব n, আচ্ছা n/n0, ln ওই পাশে গেলে e⁻ ল্যামডা টি। এবার n0 কে এখানে নিয়ে যাও, তাহলে এই যে n0, তাহলে n = n0 e⁻ ল্যামডা টি, n = n0 e⁻ ল্যামডা টি। এই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের
সূত্র। ওকে, ওকে, এবার আসো অর্ধায়ু। অর্ধায়ু হচ্ছে যে সময় অর্ধেক পরিমাণ ক্ষয় হয়। ঠিক আছে, যে সময়ে অর্ধেক ক্ষয় হয় অর্ধেক অবশিষ্ট থাকে। হাফ ক্ষয় হয়, তো হাফ ক্ষয় হলে হাফ অবশিষ্ট থাকে, তাহলে এন নট, এন নট। এবার যে সময় ধরো টি সময় ধরলাম, টি টি সময়ে অক্ষত থাকে এন নট বাই টু, এটাই হচ্ছে এন, এটা সমান সমান এন। তাহলে এই টিটা হবে, দেখো এন নট থেকে এন নট বাই টু হয়েছে, এই টিটাই হচ্ছে অর্ধায়ু টি হাফ। ওকে, তাহলে এবার এই যে সূত্র এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আমরা টিটা বের করতে চাই। কত সময় পর অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে বা কত সময় পর অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যাবে। স্বাভাবিক অর্ধেক অবশিষ্ট থাকলে তো অর্ধেক ক্ষয় হবেই। তাহলে ভাই এই এনটা হচ্ছে এন নট বাই টু, এন নট বাই টু, এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এন নট কাটাকাটি। তাহলে এখানে কি পাচ্ছি ওয়ান বাই টু, ওয়ান বাই টু, এখানে কি পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাও নিচে আর কি। তো এটা হাফ, এটা ওয়ান বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, এই টি মানেই তো টি হাফ, এই অর্ধায়ুটাই তো আমরা বের করতে চাই। তো কে তাড়াই দিব, কে তাড়াই দিব, আসলে দুই পাশে লন নিব। তাহলে লন টু, লন টু আর লন ই মানে কত, ওয়ান, লন ই মানে কত ওয়ান, তাহলে পড়ে থাকলো কি ল্যামডা টি হাফ। সো টি হাফ হবে লন টু বাই ল্যামডা। এইটা হচ্ছে ভাই অর্ধায়ুর সূত্র। তুমি কোনো কোনো বইতে দেখবা লন টুকে ভেঙে লিখছে, তো লন টুকে ভেঙে লিখলে 0.693, হ্যাঁ, তাহলে টি হাফ 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তো এটাও লিখতে পারো, বাট দরকার কি তুমি লন টুই লিখবা, কোনো সমস্যা নেই। কি কথা বুঝছো? এই আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে গড় আয়ু। কোনো তেজস্ক্রিয় মৌলের, তো কোনো তেজস্ক্রিয় মৌলের সকল পরমাণুর আয়ুর গড় আর কি। কোনো তেজস্ক্রিয় মৌলের সকল পরমাণুর আয়ু যোগ করে টোটাল পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো হচ্ছে গড় আয়ু। গড় আয়ু যেমন আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশের মানুষের গড় আয়ু কত, বিভিন্ন বয়সের বিভিন্ন এলাকার মানুষের আয়ু, ঠিক আছে, ডেথ সার্টিফিকেট থেকে আয়ু দেখবা, দেখে গড় করবা। কিভাবে গড় করবা, ধরো 1000 জন মানুষ, তাদের আয়ু আগে যোগ করবা, যোগ করে ভাই 1000 দিয়ে ভাগ দিবা। কি কথা বুঝছো? তাহলে তুমি গড় আয়ু পাবা। ঠিক তেমনি মনে করো কোনো একটা মৌলের তুমি গড় আয়ু বের করতে চাও, তাহলে ওই মৌলের সবগুলো পরমাণুর আয়ু যোগ করে টোটাল পরমাণু সংখ্যা দিয়ে ভাগ দিবা, গড় আয়ু পাবা, যেভাবে গড় আয়ু বের করে। তো এই গড় আয়ুটা বের করতে গেলে, ডেরিভেশন করতে গেলে একটু ইন্টিগ্রেশন করা লাগে। তো আমরা ওই ঝামেলায় আর যাব না, ওইটা আমাদের এখন লাগবে না। গড় আয়ুকে টাউ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, গড় আয়ুকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা গড় আয়ুর সূত্রটা একটু খালি দেখতে চাই। তাহলে গড় আয়ুকে টাউ দিয়ে প্রকাশ করা হয় কোনো তেজস্ক্রিয় মৌলের সকল পরমাণুর আয়ুর গড়কে গড় আয়ু বলে আর কি, গড় আয়ু বলে। ঠিক আছে, একটা একটা করে অ্যাটম ধরে তাদের আয়ু যোগ করা এটা সম্ভব না। তো এই কারণে আমরা টোটাল আয়ু বের করতে গেলে ইন্টিগ্রেশন করে পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই, আদি সংখ্যা কত সেটা দিয়ে ভাগ দিয়ে দিই, টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই, দিয়ে গড় আয়ুটা পাই। তাহলে গড় আয়ুকে টাউ দিয়ে প্রকাশ করা হয়, টাউ। তো এভাবে ধরো প্রথম মৌলের আয়ু প্লাস দ্বিতীয় মৌলের আয়ু
এভাবে ডট 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 চলতে থাকবে, দিয়ে টোটাল পরমাণু সংখ্যা দিয়ে ভাগ দিব, পরমাণু সংখ্যা দিয়ে ভাগ দিব, দিলে আমরা গড় আয়ু পাবো। সেই হিসাবটা আমরা করি, একাডেমিতে করছিলাম, ঠিক আছে, একাডেমিতে আমরা করছিলাম। এখন আমরা হিসাবে যাব না, হিসাবটা দরকার নাই, ঠিক আছে, ডেরিভেশন দরকার নাই। এটা হবে 1/λ, এটা সূত্রটা মাথায় রাখবা, এটা হবে 1/λ। আবার এখানে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে, এই দেখো ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ln 2/t½ তাহলে ভাই এটাকে উল্টায় দেওয়া যায়, ল্যামডা ইকুয়াল টু এই যে ল্যামডা, তাহলে 1/ln 2/t½ তাহলে t½ চলে গেল উপরে, t½ চলে গেল উপরে, থাকলো ln 2। তাহলে এটাও কিন্তু সূত্র হিসাবে ব্যবহার করা যায়। কথা বুঝছো? কেন এই হিসাবটা করতে গেলে ওই যে ইন্টিগ্রেশনের কথা বললাম, ধরো কোনো একটা তেজস্ক্রিয় মৌলের, ধরো এখানে n0 সংখ্যক আছে, এইখানে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ পরমাণু আছে, বলো তো এই তেজস্ক্রিয় বিভাজন শেষ হবে কততে? এই তেজস্ক্রিয় বিভাজনটা শেষ হবে কততে? কোন সময় গিয়ে তেজস্ক্রিয় বিভাজন শেষ হবে? যে তেজস্ক্রিয় ক্ষয়টা পৃথিবী সৃষ্টির সময় শুরু হয়েছে সেইটাও এখন পর্যন্ত চলতেছে। কোনো তেজস্ক্রিয় ক্ষয় থিওরিটিক্যালি শেষ হবে অসীম সময়, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয় চলতেই থাকবে। তাহলে শুরু হয়েছে t=0-তে, এই ভাই চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে? কত সময় ধরে চলবে? অসীম সময় ধরে চলতে থাকবে। কি কথা হচ্ছে? তাহলে এই যে প্রথম যে এখানে যে ধরো অ্যাটম আছে, এর মধ্যে একটা অ্যাটম আছে একেবারে জন্মের সাথে সাথে মারা গেছে, তাই না? আমরা অনেক সময় মানুষের ক্ষেত্রে দেখি না, ধরো অনেক বাচ্চা ধরো জন্মের সময় মারা যায়। আবার মনে করো কিছু কিছু গ্রামে দেখবা যে দাদি নানি তারা ধরো 100 বছর পার হয়ে গেছে, বেঁচে থাকে। তাহলে কি হচ্ছে, এখানে কিছু কিছু অ্যাটম আছে জাস্ট t=0-তে ফিনিশ, t=0-তেই ডেড। আবার কিছু কিছু অ্যাটম আছে যারা বাঁচবে একেবারে অসীম পর্যন্ত, তাই না? তাহলে মাঝখানে একটা সময় এক একটা অ্যাটম মারা যাচ্ছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে। তো তুমি এইখানে একটা করে অ্যাটম ধরে তাদের আয়ু, মনে করো যে অ্যাটম মরে গেলে কি মানুষের মতো ডেথ সার্টিফিকেট নিয়ে যায়? বলো, অ্যাটম মারা গেলে কি মানুষের মতো ডেথ সার্টিফিকেট দিতে হয়? যে একটা অ্যাটম মারা গেছে তোমার কাছে আসবে, তুমি ডেথ সার্টিফিকেট দিবা যে তুই কত বছরে মারা গেলি। তো এইভাবে কি অ্যাটমের তেজস্ক্রিয় ক্ষয় হয় না? তাহলে এইখান থেকে এই যে সবগুলো অ্যাটম, এরা কে কত সময় ধরে বাঁচতেছে, ঠিক আছে, এদের টোটাল সবার আয়ুর যোগফল বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করে টোটাল আয়ু বের করে পরমাণু সংখ্যা দিয়ে ভাগ দিয়ে তারপরে আমরা গড় আয়ুটা বের করলে এটাই পাই আমরা, বিশ্বাস করো আর কি। তাহলে মোটামুটি আমাদের এই সূত্রগুলাই লাগবে। এইবার আরেকটা সূত্র আছে, ঠিক আছে, আমরা নর্মালি এই ফরম্যাট দিয়ে যে কোনো ম্যাথ করতে পারি, n=n0e⁻⁻λt, এই ফরম্যাট দিয়ে যে কোনো ম্যাথ আমরা করতে পারি। কিন্তু অনেক সময় দেখো এই এন এর পরিচয় হচ্ছে পরমাণুর সংখ্যা, আদি পরমাণুর সংখ্যা। অনেক সময় ধরো পরমাণুর সংখ্যা না ভর বলে দেয়, অনেক সময় ঘনত্ব বলে দেয়, অনেক সময় মোল সংখ্যা বলে দেয়, তারপরে ঘনত্ব না, মোল সংখ্যা বলে দেয়, অনেক সময় সক্রিয়তা বলে দেয়, বা তেজস্ক্রিয়তার রেট কত সেটা বলে দেয়। তো এই কারণে এই সূত্রটাকে আমরা একটু বিভিন্ন ফরম্যাটে জানবো। তুমি যদি মনে করো এই ফরম্যাট দিয়েই ম্যাথ করবা, কোনো আপত্তি নাই আমার, তবে একটু জানারটা তো দরকার, তাই না? ফরম্যাট একই থাকে বলে ম্যাথের উত্তর একই হয়ে যায়, কিন্তু মূল জিনিসটা তো জানা দরকার। তাহলে দেখো এবার n=n0 ভাই e⁻⁻λt। কেমিস্ট্রিতে আমরা একটা মাত্র সূত্র শিখি, পুরো কেমিস্ট্রি একটা সূত্রের উপর দাঁড়ায় আছে, ভর ভাগ আণবিক ভর, মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, আর কি, আর হচ্ছে v/22.4 লিটার, এটা কিন্তু লিকুইড আয়তন, VL 22.4 লিটার, ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তাহলে এবার তুমি দেখো এন কি, এন হচ্ছে পরমাণুর সংখ্যা, এই এন হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে এন পরমাণুর সংখ্যা, তাহলে এন সমান মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, না কোনাকুনি গুণ করো, এই যে এন সমান মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এটা অক্ষত মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এইখানে কি লিখবো, এই যে পরমাণুর সংখ্যাটা আদি পরমাণুর সংখ্যা, তাহলে আদি পরমাণুর সংখ্যা কি লিখবো, আদি মোল সংখ্যা n0 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। কি কথা বুঝলা? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, n = মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে অক্ষত মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, আদি পরমাণুর সংখ্যা আদি মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা e⁻⁻λt। ভাই অ্যাভোগাড্রো সংখ্যা দুই পাশ থেকে কাটো,
কাটলে দেখো ফরম্যাট একই বলছিলাম না, মোল সংখ্যা, অক্ষত মোল সংখ্যা, আদি মোল সংখ্যা, e⁻⁻λT। দেখো সূত্রের ফরম্যাট একই রকম আছে, ঠিক আছে, সূত্রের ফরম্যাটটা একই রকম আছে, সূত্রের ফরম্যাটটা একই রকম আছে। তারপরে এবার আসো এই সূত্রটাকে, মোল সংখ্যা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, ঠিক আছে, ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর, মোল সংখ্যা আদি, তাহলে আদি ভর ভাগ আণবিক ভর e⁻⁻λT। আণবিক ভর কাটো, তাহলে সূত্র m = m0 e⁻⁻λT। সূত্রের ফরম্যাট একই আছে। এইবার আসো সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা, মানে ক্ষয়ের হার, ক্ষয়ের হার দিয়ে, ক্ষয়ের হার। ভাই দেখো, যখন আদি ছিল n0, সেখান থেকে টি সময় পরে এটা, টি সময় পরে এটা t0-তে, আর এটা হচ্ছে t = t সময়। ওকে, তাহলে যখন আদি সংখ্যা n0, তখন তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে না? হচ্ছে। বলো, যখন আদি সংখ্যা n0 তখন তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে না? হচ্ছে। যে কোনো সময়ের তেজস্ক্রিয় ক্ষয়ের হার, সেটা তার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তাহলে যখন আদিতে অক্ষত n0, তাহলে যখন আদিতে তখন অক্ষত n0, তাহলে এই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার, এই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার dn0/dt, তাহলে এই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা কত? কত? n0 তার সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, সমান চিহ্ন দিয়ে -λ n0। কে কথা কি বুঝছো? এই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা কত? আদিতে n0, তাহলে ওই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার, তাহলে ওই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার দ্যাট ইজ dn0/dt। তো সেটা ওই সময়ের আদি অক্ষত পরমাণু সংখ্যা n0 এর মানের সমানুপাতিক। এইবার যদি আমি বলি তোমাকে যে টি সময়ে অক্ষত আছে n, ভাই বলো তো এই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের রেটটা কেমন? তাহলে এই সময়ে অক্ষত n, তাহলে এই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের রেট dn/dt। এই dn/dt এটা এই সময়ের অক্ষত পরমাণু সংখ্যা n এর মানের সমানুপাতিক। বুঝতে পারছো? একেবারে শুরুতে রেট আর কিছুক্ষণ পরে রেট এটা কিন্তু সেম না। তাহলে ওই যে কুমড়ার উদাহরণ দেখো, তুমি প্রথম দিন কুমড়া খাইছো 32 কেজি পার ডে, তুমি কয়েকদিন পরে কুমড়া খাইছো 4 কেজি পার ডে, দুইটা সেম না, বুঝলা? তাহলে ঠিক তেমনি এই সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার dn0/dt -λ n0, এই সময় ক্ষয়ের হার dn/dt, এইটা সমান সমান -λn। ওকে, এই তেজস্ক্রিয় ক্ষয়ের হার এটাকেই বলা হয় সক্রিয়তা বা উজ্জ্বলতা বা তেজস্ক্রিয়তা। তো এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এ। তাহলে ভাই এটা a0, এই যে dn0/dt দ্যাট ইজ a0, আর dn/dt দ্যাট ইজ a। এইবার তুমি একটু বোর্ডে থাকো, দেখো আমরা কি জানি সূত্র n = n0 e⁻⁻λT। আমার খুবই ইচ্ছা হয়েছে উভয় পক্ষে -λ গুণ করতে, করলাম। এই পাশে -λ গুণ করলাম, এই পাশেও -λ গুণ করে দিলাম। ঠিক আছে, কেন গুণ করলাম? আমার ইচ্ছা হয়েছে, খুবই ইচ্ছা হয়েছে আমার। ওকে, এইবার দেখো তো চেনো এইটারে -λn, ওই যে লেখা আছে দেখো -λn dn/dt, এটা মানেই তো dn/dt। -λn0 এটা মানে কি? dn0/dt e⁻⁻λT। ওকে, এবার dn/dt দ্যাট ইজ a, dn0/dt দ্যাট ইজ a0 e⁻⁻λT। ওকে, e⁻⁻λT। ওকে, তাহলে বলো সূত্রের ফরম্যাট সবগুলো একই না? তো আমাদের বইয়ে এতগুলো সূত্র নাই, যেহেতু সূত্রের ফরম্যাটটা কি, সব ঢালাও এই সূত্র দিয়ে চালাই দিছে, সব ঢালাও এই সূত্র দিয়ে চালাই দিছে, বুঝছো? তো তুমি যদি চালাইতে চাও হবে, বাট যখন যা বলবে তখন সেই সূত্রটা খাটানো ঠিক বুদ্ধিমান মানুষের কাজ আর কি। তাহলে পরমাণু সংখ্যা বলে এটা,
মোল সংখ্যা বললে এটা, পরমাণুর ভর টর বললে এটা, যদি সক্রিয়তা তেজস্ক্রিয়তার হার, ঠিক আছে, বা উজ্জ্বলতা, ঠিক আছে, এগুলো যদি বলে তাহলে এটা। তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা, সক্রিয়তা বা উজ্জ্বলতা, তেজস্ক্রিয় উজ্জ্বলতা, এগুলা যদি বলে তাহলে এই সূত্রটা খাটাবো। এ মানে তেজস্ক্রিয়তার হার, হ্যাঁ, এ মানে তেজস্ক্রিয়তার হার, এই যে এ নট আর এ নট হচ্ছে আদিতে হার, প্রথম দিন কুমড়া খাওয়ার হার 32 কেজি পার ডে, আর পরের দিন 64 কেজি পার ডে, না 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 প্রথম দিন 32, প্রথম দিন 32 কেজি পার ডে, এবার পরের দিন তুমি খাইছো কি 16 কেজি পার ডে। তো এই হচ্ছে কাহিনী। এই অধ্যায়ের আর্কাইভ ক্লাস করলে হবে, যে কোনো একটা ক্লাস করলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি আর্কাইভ ক্লাস করে না থাকো তাহলে এটা করাটাই বেটার, কারণ এখানে নিউ বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ পেয়ে যাবা। ওকে, কি কাশি হইল বুঝলা, বয়স বেড়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছি। আর একটা সূত্র আছে, দেখাই দিই, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমরা ল্যামডা ইকুয়াল টু কি জানি, ln 2 বাই টি হাফ। তো দেখো n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই যে ল্যামডার সমান সমান ln 2 ডিভাইডেড বাই টি হাফ ইন্টু ছোট হাতের টি। তাহলে একটা কাজ করা যায়, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার এই যে মাইনাস টি ডিভাইডেড বাই টি হাফ, এটাকে একসাথে নিলাম, নিয়ে ln 2 করলাম, মাইনাস টি ডিভাইডেড বাই টি হাফ, এটাকে একসাথে নিলাম, নিয়ে ln 2 করলাম। এইবার লনের সামনে যা থাকে তা তো পাওয়ারে চলে যায়, তাহলে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার, লনের সামনে যা থাকবে তা পাওয়ারে চলে যাবে, তাহলে ln 2, এবার 2 টু দি পাওয়ার এইটা, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। এবার ই লন মানে কত, ই লন 1, তাহলে অতএব n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার, n ইকুয়াল টু n নট ই লন 1, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, বাট এইটা আমরা বেশিরভাগ সময় ব্যবহার করব না, ঠিক আছে, এগুলা দরকার নেই, ঠিক আছে। এই সূত্র দিয়ে করলে ধরো এই অধ্যায়ের ম্যাথের ধাপ হয় দুইটা, তো 2 ধাপে না করে 1 ধাপে করে দেওয়া যায় এই সূত্র দিয়ে, তো দরকার নাই ভাই, ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, আমরা 2 ধাপেই করব, এই সূত্রের কোনো দরকার নেই। বাট তুমি কিছু জায়গায় এই সূত্র হয়তো দেখতে পারো, দেখে ধরো ঘাবড়াই গেল, তো ঘাবড়ানোর কিছু নাই, এই সূত্র তোমার লাগবে না, কি কথা বুঝছো, এই সূত্র তোমার লাগবে না। তাহলে চলো, মোটামুটি আমাদের সূত্র হাতে চলে আসছে, এইবার আমরা ম্যাথ করতে পারবো। তাহলে আসো শুরু করি। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 15 দিন। তো প্রশ্ন করছে কত দিনে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, কত দিনে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। আসো চেষ্টা করি। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 15 দিন, টি হাফ, ভাই টি হাফ 15 দিন, বলছে কত দিনে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ধরি আদি সংখ্যা হচ্ছে n নট, তাহলে ক্ষয় হয়ে যাবে 3/4 অংশ, তাহলে অক্ষত থাকবে কত, অক্ষত n, তাহলে n নট থেকে বাদ n নটের 3/4 অংশ, এটুকু ক্ষয় হবে, তাহলে অক্ষত n হবে, আদি পরিমাণ n নট থেকে বাদ n নটের 3/4, তাহলে 1 থেকে 3/4 বিয়োগ দাও,
তাহলে 1/4 এন নট, 1/4 এন নট। তাহলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টি লাগবে, টি চাই। এন এর মান 1/4 এন নট সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেখো এন নট কাটাকাটি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে ল্যামডা টি, ল্যামডা জানলেই কিন্তু টি এর মান বের করা যাবে। কেমনে? ই কে এই পাশে পাঠায় দাও, তাহলে লন 1/4 এটা সমান সমান মাইনাস ল্যামডা টি। টি বের করতে চাই, ল্যামডা জানা দরকার। ভাই ল্যামডা কেমনে জানবো? ল্যামডা দেওয়া আছে তো, এই যে টি হাফ দেওয়া আছে, তাহলে ল্যামডা বের করতে পারবো না এখান থেকে। ল্যামডা হচ্ছে লন 2/টি হাফ, ল্যামডা হচ্ছে লন 2/টি হাফ অর্ধেক। তাহলে লন 2 ডিভাইডেড বাই 15 দিন, 15 ডে। একক কনভার্ট করার কোনো দরকার নেই, যে একক থাকবে সেই এককে। আমাদের বলছে অর্ধায়ু 15 দিন, কত দিনে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, আমরা অ্যান্সারও বের করব ডে এককে। ওকে, তাহলে লন 2 ভাগ 15, তাহলে 0.046209 এত পার ডে। এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক। তাহলে এই ল্যামডার মানটা এখানে বসাই আস, 0.046209। ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, তাহলে সুন্দর অ্যান্সার আসবে। এই যে ক্যালকুলেটারে তুলে রাখছি কিন্তু। এবার আমি কি করব, লন 1/4 ভাগ একবারে অ্যান্সার, তাহলে 30। তাহলে অতএব টি ইকুয়াল টু 30 দিন, 30 দিন। এটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো? এইবার শোনো, এই ম্যাথ তোমার এমসিকিউতে আসবে। এই ম্যাথ এইটা বিশেষ করে এইটা রিটেনে আসার সম্ভাবনা খুবই কম, আসলে এমসিকিউতে আসবে। এই ম্যাথটা মূল নিয়মে আমি তোমার দেখালাম, রিটেন প্রসেস দেখালাম। আর কথা হচ্ছে এই ম্যাথটা আমরা এমসিকিউতে আসলে এত বড় নিয়মে মূল নিয়মে করব না, এর জন্য কিছু শর্টকাট ট্রিক্স আছে। আর বিশেষ করে ধরো যেখানে ক্যালকুলেটর নেই সেখানে এই টাইপের ম্যাথ আসলে এই ট্রিক্সগুলো খাটায় করা যায়, খুবই সহজে উত্তর বের হয়ে চলে আসে। অনেকে ভাবে কি ভাই এগুলা লনের হিসাব টিসাব, এগুলো করতে গেলে, এই হিসাব করতে গেলে, এগুলো করতে গেলে তো ক্যালকুলেটর দরকার। দেখো হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটর দরকার, কিন্তু যেখানে ক্যালকুলেটর নেই সেখানে তোমার এমন ম্যাথ দিবে না যেটা করতে ক্যালকুলেটর লাগে। ক্যালকুলেটর ছাড়াও তুমি অ্যান্সার করতে পারবা, তার জন্য এই জায়গাটা খাটাইতে হবে, বুদ্ধিটা খাটাইতে হবে। তাহলে কিভাবে আমরা করতে পারি, অর শর্টকাট ট্রিক্স কিভাবে করতে পারি, টি ডিভাইডেড বাই টি হাফ, দুইটা সূত্র মাথায় রাখবা। টি ডিভাইডেড বাই টি হাফ এটা সমান সমান এন, আর অবশিষ্ট অংশ মাথায় রাখবা 1/2 টু দি পাওয়ার এন, এইটা মাথায় রাখবা। এন এর পরিচয় হচ্ছে টি/টি হাফ, এটা হচ্ছে এন, আর অবশিষ্ট অংশ 1/2 টু দি পাওয়ার এন। এইবার আসলে আমি ম্যাথটা করি। ভাই আমাদের অবশিষ্ট অংশ 3/4 অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয়, এমনি তো বোঝা যাচ্ছে 4 ভাগের 3 ভাগ যদি বাদ যায় 4 ভাগের 1 ভাগ থাকবে, তাহলে অবশিষ্ট অংশ, ঠিক আছে, অবশিষ্ট অংশ হচ্ছে 1/4, তাহলে 1/4 হচ্ছে 1/2 টু দি পাওয়ার এন। তাহলে 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার এন মানে 4, তাহলে 2 টু দি পাওয়ার এন 4, 2 টু দি পাওয়ার 2, তাহলে অতএব এন ইকুয়াল টু 2। এন পেয়ে গেলাম, ওকে ডান। এবার এন এর মান পেয়ে গেছি, এবার এন ইকুয়াল টু টি/টি হাফ, তাহলে এন এর মান 2, টি এর মান বের করতে চাই টি হাফ, অর্ধায়ু কতদিন, 15 দিন ভাই, 15 দিন। তাহলে টি ইকুয়াল টু 15 গুণ 2 30 দিন। দেখছো অ্যান্সার চলে আসছে। ক্যালকুলেটর লাগছে, লাগে নাই, শুধু কষ্ট করা লাগে নাই। তাহলে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করা যায়। এইটুকু ট্রিক্স মাথায় রাখতে হবে, যে সময় ডিভাইডেড বাই অর্ধায়ু সমান সমান এন, আর অবশিষ্ট অংশ 1/2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, ওকে। তাহলে এই ট্রিক্সটা মাথায় রাখিও, হ্যাঁ। এইবার আসো 2 নম্বর, বলা হচ্ছে রেডনের অর্ধায়ু 3.82 ডে, কত দিনে এর 60% ক্ষয়প্রাপ্ত হবে। আগের ম্যাথটা বুঝলে এটাও পারা যাবে, খুবই সহজ, ইজি ম্যাথ। অর্ধায়ু দেওয়া আছে আর বলতেছে কত দিনে 60% ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, তাহলে আসো হিসাব। তাহলে এন ইকুয়াল টু এন নট
ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই এন হচ্ছে অবশিষ্ট অংশ, 60% ক্ষয় প্রাপ্ত হবে। এই থাকবে কত? বোঝো, বুদ্ধি খাটাও। 60% ক্ষয় থাকবে কত? দ্যাট ইজ 40%। তাহলে 40% এন হবে, এই যে এন হবে এন নটের 40%, বুঝছো? এত কাহিনী করার দরকার নেই, তুমি ডাইরেক্ট এখানে লিখবা 40% মানে 40/100, 40/100। তাহলে 0.40 এন নট আদি পরমাণু সংখ্যার 40%। আদি পরমাণু সংখ্যা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টি এর মান বের করতে চাই, তাহলে ল্যামডা লাগবে। তাহলে ওই আগের মতো কাজ আগের মতো কাজ কি করতে হবে? ল্যামডা বের করে নিতে হবে। তাহলে টি হাফ এটা সমান সমান লন টু বাই ল্যামডা, বা একবারে ল্যামডা ইকুয়াল টু লন টু বাই টি হাফ। ওকে, লন টু বাই টি হাফ। তো ভাইয়া লন টু ডিভাইডেড বাই টি হাফ 3.82 ডে। ইউনিট কনভার্ট করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ল্যামডা আসবে আমার ডে ইনভার্স, কোনো দরকার নেই। কেন দরকার নেই? ই টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে এই টি যদি ডে হয়, এটা হবে ডে ইনভার্স ডে ডে কাটাকাটি, ডে ইনভার্স কাটাকাটি। এটা যদি সেকেন্ড হয়, এটা হবে সেকেন্ড ইনভার্স। এটা যদি ইয়ার হয়, এটা হবে ইয়ার ইনভার্স। কথা বুঝছো? সো ইউনিট কনভার্টের কোনো দরকার নেই। তাহলে লন টু ডিভাইডেড বাই 3.82, তাহলে ভাইয়া 0.18145 ডে ইনভার্স নিয়ে বসায় দাও এখানে। এন নট কাটাকাটি, তো লন 0.4 এটার সমান সমান মাইনাস ল্যামডা, ল্যামডার মান বসাই দিই একবারে 0.18145 ইন্টু টি। ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, তাহলে কিন্তু পুরোপুরি ঠিক অ্যান্সার নাও আসতে পারে। এই যে আমি ক্যালকুলেটর কিন্তু এইটা তুলে রাখছি, এরপরে আরও কিছু ছিল আমি ডিলিট দিই নাই। এবার আমি কি করব? লন 0.4 ভাগ দিয়ে দিব, অ্যান্সার টি পেয়ে যাব। তাহলে অর্থাৎ টি হচ্ছে 5.04 ডে, 5.04 ডে। শেষ। এই ম্যাথগুলো অনেক সময় গ্রাফ দিয়ে আসতে পারে, তো আমি তোমাকে গ্রাফে একটা ম্যাথ দিই। গ্রাফে তেজস্ক্রিয় ক্ষয়ের গ্রাফটা কেমন? এটা এন আর এটা টি, এক্সপোনেনশিয়াল হ্রাস। এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই যে মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা টি হইলে এরকম হইতো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হচ্ছে এরকম, হ্রাস পাবে, এক্সপোনেনশিয়াল হ্রাস পাবে। এই তাহলে এইটা হচ্ছে আদি পরমাণু সংখ্যা, দ্যাট ইজ এন নট। তো আমাদের বলে দেওয়া আছে এটা হচ্ছে এন নট। দেখো এটা হচ্ছে এন পরমাণু সংখ্যা, তাহলে আদি সংখ্যা এন নট। এই পয়েন্টটা হচ্ছে 0.5 এন নট, এই পয়েন্টটা হচ্ছে 0.5 এন নট, 0.5 এন নট। ওকে, এবার এই পয়েন্টটা হচ্ছে সময়। তাহলে 0.5 এন নট যখন, তখন হচ্ছে 3.82 ডে। এই যে টি, টি হচ্ছে ডে, 3.82 ডে, ডে ডে এককে। এখন আমাদের বলতেছে নাও ক্ষয় হইতে 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 যে কমতে 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 যখন অবশিষ্ট আছে 40%, তাহলে 60% ক্ষয় হয়ে গেছে, তাই না? 60% ক্ষয় প্রাপ্ত হবে, তাহলে এটা অবশিষ্ট। তো 0.4 এন নট যখন, তখন এই পয়েন্টে টাইম টি কত বের করো, এইভাবে গ্রাফ দিল। এইবার বলো এই ম্যাথটা করছি কিনা? ঠিক আছে, এই ম্যাথটা গ্রাফ আর বাংলা কথা উদ্দীপক দুইভাবেই থাকতে পারে, তো একই জিনিস না? দেখো এই যে 0.5 এন নট যখন, তার মানে অর্ধেক যখন অবশিষ্ট, বাকি অর্ধেক ক্ষয় 50% ক্ষয়, তখন সময় 3.82 ডে। তাহলে যখন 60% ক্ষয় অর্থাৎ অবশিষ্ট 0.4 এন নট, তখন সময় কত? তো একই ম্যাথ, ঠিক আছে, একই ম্যাথ। কি ক্লিয়ার? দেখো অর্ধায়ু দেওয়া ছিল, সহজে ম্যাথ পারছো। অনেক সময় চালাকি করে অর্ধায়ু দিবে না। যেমন কোনো তেজস্ক্রিয় মৌলের, কোনো তেজস্ক্রিয় মৌলের 30% ক্ষয়ে সময় লাগে 10 দিন। ওই মৌলের 70% ক্ষয়ে কতদিন সময় লাগবে? কতদিন
সময় লাগবে, 70% ক্ষয়ে কতদিন সময় লাগবে? পারা যাবে? হ্যাঁ ভাই, এবার তো অর্ধায়ু দেওয়া নেই, লাগবে না অর্ধায়ু। ঠিক আছে, আগে অর্ধায়ু দেওয়া ছিল বলে ল্যামডা বের করার জন্য তুমি লাভ দিয়ে একেবারে ডাইরেক্ট সূত্র খাটাই ফেলছিলাম। ঠিক আছে, এইবার মূল সূত্র থেকে আসতে হবে। ভাই এই সূত্রটা আমি কই পাইছিলাম, কোথা থেকে পাইছিলাম? মূল সূত্র থেকে না। n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই মূল সূত্র থেকেই তো ভাই এটা আসছিল। তাহলে এখানে মানে ম্যাক্সিমাম সময় হয় কি, আমার অর্ধায়ুটা দেওয়া থাকে, সো ম্যাথ ইজিলি করা যায়। সব ম্যাথে দেখবা, তোমার বইয়ে যত ম্যাথ আছে সব ম্যাথে দেওয়া থাকে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এত, তাহলে এত অংশ ক্ষয় হতে কতদিন, এত পার্সেন্ট ক্ষয় হতে কতদিন, এরকম থাকে। তো এখানে অর্ধায়ু দেওয়া নেই, এখানে বলা আছে 30% ক্ষয়ে লাগে 10 দিন, 50% ক্ষয়ে না, 30% ক্ষয়ে লাগে এতদিন। তাহলে ভাই ওই মৌলের 70% ক্ষয়ে কতদিন লাগবে? তাহলে এখন কিভাবে করবো? ঐকিক নিয়ম, 30% ক্ষয়ে লাগে এতদিন, 1% ক্ষয়ে লাগে কতদিন, 70% ক্ষয়ে লাগে কতদিন, এরকম যদি করি তাহলে একেবারে মনে করো যে খুব মারবে, খুব একটু একটু সামান্য একটু মার দিবে না, একেবারে মনে করো যে উত্তম মধ্যম মার দিবে লোকজন। কেন? ঐকিক নিয়ম চলবেই না। তাহলে তখন কি করব? কি করব দেখো কি করব। তাহলে আমাদের কি লাগবে দেখো, এদিকে দেখো, আমাদের লাগবে ভাই 70% ক্ষয় হতে কতদিন। তাহলে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বোর্ডে দেখো 70% ক্ষয়, 70% ক্ষয়, তাহলে অবশিষ্ট থাকে 30%, এই যে 0.3 n নট, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n নট কাটাকাটি গেল, টি বের করা যাবে যদি ল্যামডা জানা যায়, এই যে লন 0.3 মাইনাস ল্যামডা টি, টি বের করা যাবে যদি ল্যামডা জানা যায়। আচ্ছা যাচ্ছে না তো, ল্যামডা তো জানছি না, আসলে ল্যামডা বের করে নিব কেমনে? ওই যে 30% ক্ষয়ের তথ্য দিয়ে, 30% ক্ষয়ের যে তথ্য দেওয়া আছে ওইটা দিয়ে। তাহলে 30% ক্ষয়ের জন্য n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ভাই 30% ক্ষয় হলে অবশিষ্ট কত? 70%। 30% ক্ষয়ে সময় লাগে 10 দিন, তাহলে 30% বাদ চলে গেছে, বেঁচে আছে কত? 70%। সো 0.7 n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি কত? 10 দিন, 10 10 n নট কাটাকাটি, বুঝছো? ল্যামডা বের করব কোন সূত্র দিয়ে? মূল সূত্র দিয়ে। অর্ধায়ুর জন্য ডাইরেক্ট একটা সূত্র বানিয়ে নিয়েছিলাম, সূত্রে ফেলে দিতাম, ধাপ করে চলে আসতো ল্যামডা। কিন্তু এবার সূত্রে ফেলা যাচ্ছে না, তো ভয় পাওয়ার কিছু নেই, মূল সূত্রে চলে যাব। তাহলে এবার লন 0.7 মাইনাস ল্যামডা ইন্টু 10, 10 ডে, তাহলে ল্যামডা আসবে ডে ইনভার্স। তাহলে দেখি কত আসলো, লন 0.7 ভাগ -10, তাহলে 0.03567 পার ডে। ক্যালকুলেটার থেকে ডাটা ডিলিট করবা না। তাহলে এইবার আসে এখানে লন 0.3 মাইনাস 0.03567 ইন্টু টাইম টি, তাহলে লন 0.3 ভাগ অ্যান্সার। তাহলে অতএব টি ইকুয়াল টু, কারা কি বের করছে জানি না, অ্যান্সার হচ্ছে 33.75 ডে। ঠিক আছে, এই হচ্ছে দিন। হ্যাঁ গুড। এইটা গ্রাফে আসতে পারতো না? হ্যাঁ পারতো, উদ্দীপক গ্রাফ দিয়ে দিতে পারতো। দেখো, যে বাংলা উদ্দীপক থেকে ম্যাথ পারবে সে গ্রাফ থেকেও পারবে, শুধু গ্রাফটা অ্যানালাইসিস করা বুঝতে হবে। এটা এন, এটা টি, টি কোন এককে? ডে এককে। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের গ্রাফটা হবে এরকম, এই যে তেজস্ক্রিয় ক্ষয়ের গ্রাফটা এরকম হবে, এক্সপোটেনশিয়াল হ্রাস। তাহলে এবার দেখো 30% ক্ষয় মানে 70% অবশিষ্ট, এটা এন নট, তাহলে 70% অবশিষ্ট, এই যে, তো যখন 70% অবশিষ্ট তখন এটা 10, তাহলে 0.7 এন নট, এইভাবে ক্ষয় হচ্ছে 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 70% ক্ষয় হয়ে গেছে, 30% অবশিষ্ট আছে, 70% ক্ষয় হয়ে এখন 30% অবশিষ্ট আছে। তাহলে 0.3 এন নট, এই যে এটা হচ্ছে টি, এই টি কত? এই টিটা বের করতে হবে। ঠিক আছে,
এই টিটা কত এটা বের করতে হবে। ওকে, তাহলে বলো এই ম্যাথ আর আগের ম্যাথ কি আলাদা নাকি সেম? সরি সরি সরি, জুবায়ের হাসান বলছে ভালো আছেন, একটু ঠান্ডা লাগছে, তাই স্যার ভালো আছি। ওকে, এইবার আসো মোটামুটি মূল ম্যাথে আমরা যাইতে পারবো, মানে আমরা ম্যাথ করে ফেলছি, ম্যাথ তো সব একই টাইপের, ঠিক আছে, ম্যাথ তো সব একই টাইপের। এবার আমরা কিছু বোর্ড কোশ্চেনের দিকে যাব। আসো লেখো এবার 4 নম্বর না, হ্যাঁ বলছে এ ও বি দুইটা তেজস্ক্রিয় মৌল, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল, এদের অর্ধায়ুর যোগফল 15, অর্ধায়ুর যোগফল 15, যোগফল 15 বছর, ঠিক আছে। আর এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, এর অর্ধায়ু বি এর দ্বিগুণ। ভাই এইটা আমাদের উদ্দীপক, ছোট্ট একটা ম্যাথ এটা, ঠিক আছে। এক, এদের গড় আয়ু, এদের গড় আয়ু বের করো। আর 2 নম্বর কোশ্চেন 60% ক্ষয়ে উভয়ের সময়ের অনুপাত, 60% ক্ষয়ে উভয়ের সময়ের কত সময় লাগবে সেই সময়ের অনুপাত বের করতে বলছে। 60% ক্ষয়ে উভয়ের সময়ের অনুপাতটা বের করতে বলছে 60% ক্ষয়ের জন্য। বা সৃজনশীল প্রশ্ন এভাবেও বলতে পারতো 60% ক্ষয়ে কোন মৌলের বেশি সময় দরকার, এভাবেও বলতে পারতো। তো আসো দুইটা মৌল তেজস্ক্রিয় মৌল এ আর বি, এইটা মানে প্রথম যে অংশটুকু এটা মানে কিছুই না, ঠিক আছে, এমনিই বের করে ফেলা যায়। তাহলে দুইটা মৌলের অর্ধায়ুর যোগফল 15 এবং এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, দুইটা আননোন কোয়ান্টিটি, একটা টি হাফ এ আর একটা টি হাফ বি, আননোন কোয়ান্টিটি 1 2, দুইটার অর্ধায়ু আননোন কোয়ান্টিটি, দুটো ইকুয়েশন লাগবে, দুটো ইকুয়েশনের তথ্য উদ্দীপকে আছে কিনা, হ্যাঁ আছে। কি বলছে, তাদের অর্ধায়ুর যোগফল, ওকে গুড। তাহলে টি হাফ এ প্লাস টি হাফ বি ভাই অর্ধায়ুর যোগফল 15 বছর, সমীকরণ নম্বর 1। এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, এর অর্ধায়ু তাহলে টি হাফ এ, বি এর দ্বিগুণ 2 টি হাফ বি, এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, এটা সমীকরণ নম্বর 2। এবার 1 থেকে পাই, তাহলে টি হাফ এ এটা হচ্ছে 2 টি হাফ বি, বসাও এখানে, তাহলে 2 টি হাফ বি প্লাস টি হাফ বি এটা সমান সমান 15, তাহলে 3, তাহলে অতএব টি হাফ বি, বি এর অর্ধায়ু 15/3, 3 5 15, 5 বছর, 5 ইয়ার। ওকে, কে কথা বুঝছো? তাহলে 5 ইয়ার। এইবার টি হাফ বি যদি 5 ইয়ার হয় তাহলে অতএব টি হাফ এ, তাহলে টি হাফ এ 5 গুণ 2 10 বছর, 10 বছর, এই তো হয়ে গেল। আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন দুইটা সলভ করে নিয়ে টি হাফ এ এবং টি হাফ বি বের করে ফেললো। ভাই এদের গড় আয়ু চাইছে, এই অর্ধায়ু পাইলে গড় আয়ু পাওয়া যাবে না, অর্ধায়ু যদি পাওয়া যায় গড় আয়ু পাওয়া যাবে না। দেখো তো অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সূত্র লিখে দিছি কিনা, যে গড় আয়ু ল্যামডা, গড় আয়ু টাউ, এটা সমান সমান 1/λ, আর ল্যামডা মানে ln 2/t হাফ, তা টি হাফ চলে গেল উপরে, এই যে টি হাফ চলে গেল উপরে,
তাহলে একবারে যদি লিখি তাহলে টাউ এ এটা হবে টি হাফ এ ডিভাইডেড বাই লন 2। তাহলে টি হাফ এ কত 10 বছর, 10 বছর ভাগ লন 2, 10 বছর ভাগ লন 2, 10 ভাগ লন 2, 14.426 এত। এই যে এটার একক কি হবে দেখো, গড় আয়ু সময়, তো উপরে 10 কি ছিল ইয়ার, ইয়ার ছিল, তাহলে এটাও হবে ইয়ার। ওকে ঠিক আছে, এটাও হবে ইয়ার। এবার আসো টি হাফ বি ডিভাইডেড বাই লন 2, এটা মানে টাউ বি, এটা 5 বছর ভাগ লন 2, তাহলে 5 বাই লন 2, 5 বাই লন 2, তাহলে 7.21, 7.213 এত ইয়ার, 7.213 ইয়ার। ডান। 60% ক্ষয়ে উভয়ের সময়, তুমি সময় বের করবা, 60% ক্ষয়ে এর সময়, 60% ক্ষয়ে বি এর সময় বের করবা, বের করে তারপরে অনুপাত বের করবা। আর আলাদা আলাদা করে সময় বের না করে তুমি একবারও কিন্তু অনুপাত বের করতে পারো, যেহেতু অনুপাত চাইছে। যদি আমাদের বলতো 60% ক্ষয়ে কোন মৌলটার বেশি সময় লাগবে, তাহলে গাণিতিকভাবে হিসাব নিকাশ করে দুইটার সময় বের করে তুমি দেখাইতা এর জন্য বেশি সময়, এর জন্য কম সময়। কিন্তু ভাই অনুপাত চাইছে, তো অনুপাতটা তুমি একবারও করতে পারো, তোমার আলাদা করে দুইটার সময় বের করারও দরকার নেই। তাহলে আসলে দেখো 60% ক্ষয়ে এর জন্য 60% ক্ষয়, তো আমরা কি জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে a এর জন্য এটা হবে ল্যামডা এ, ঠিক আছে, ল্যামডা এ এটা হবে টি এ। তাহলে 60% ক্ষয়, তাহলে অবশিষ্ট 0.4 n নট, 60% ক্ষয় হলে 40% থাকবে। তাহলে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি এ। তাহলে n নট কাটাকাটি ভাই, লন 0.4 এটা সমান সমান মাইনাস ল্যামডা এ টি এ। ওকে ডান। এটারে সমীকরণ 1 বলি। সেম ভাবে অনুরূপভাবে তাহলে লন 0.4 এটা সমান সমান মাইনাস ল্যামডা বি টি বি, এটা সমীকরণ নম্বর 2। দাও এবার ভাগ দিয়ে দাও। তাহলে ভাগ দিলে লন 0.4 লন 0.4 1, তাহলে 1/2, তাহলে এই পাশে থাকলো 1, মাইনাস মাইনাস কাটাকাটি ল্যামডা এ টি এ ল্যামডা বি টি বি। আমাদের টি এ এবং টি বি চাইছে, তো টি বি এর সাথে ল্যামডা বি আর টি এর সাথে ল্যামডা এ, টি এর সাথে ল্যামডা এ। তাহলে সময়ের অনুপাত, তো ল্যামডা বি, ল্যামডার মান কি আমরা বের করছি? ল্যামডার মান আমরা বের করি নাই। আচ্ছা, তাহলে আমরা কি বের করছি? টাউ বের করছি। ওকে, তাহলে টাউ বের করছি, তাহলে 1 ডিভাইডেড বাই টাউ বি, নিচে 1 ডিভাইডেড বাই টাউ এ। তাহলে উপরে চলে গেল টাউ এ, নিচে হচ্ছে টাউ বি। এই হিসাব বুঝছো তো? একবারে লিখবো। তাহলে উপরে চলে গেল টাউ এ, নিচে আসলো টাউ বি। তাহলে টাউ এ কত? 14.426, আর টাউ বি কত? 7.213 দিয়ে এখান থেকে অনুপাতটা বের করে নেবা, শেষ। কি ক্লিয়ার? বুঝতে পারছো? 60% ক্ষয় মানে 40% অবশিষ্ট। তাহলে লন 0.4 এইটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা এ টি এ। আবার সেম একইভাবে 60% ক্ষয় বি এর জন্য, তাহলে লন 0.4 মাইনাস ল্যামডা বি টিভি দিয়ে ভাগ দিলাম। কিন্তু আমি তো ল্যামডা বের করি নাই, আমার তো টাউ আছে, টাউ এ টাউ বি আছে। ওকে, তাহলে ল্যামডা আর টাউ গড় আয়ু এবং অবক্ষয় ধ্রুবক, এরা তো পরস্পরের বিপরীত রাশি। তো ব্যাপারটা হচ্ছে উত্তর কত? উত্তর হচ্ছে 2/1, এমনি বোঝা যায় 2/1। এই যে অনুপাত 2/1 হবেই তো, একটার অধ্যায় যদি আরেকটার দ্বিগুণ হয়, তাহলে 60% ক্ষয়েও একটার যে সময় তার চেয়ে আরেকটার দ্বিগুণ সময়ই লাগবে। এ তো কমন সেন্স। দাদা আন্দোলন কি বুঝছো? আন্দোলন করার নিয়ে কিছু, আন্দোলন কিসের?
বুঝলাম না, ওর কমেন্ট আমি বুঝিনি। কিসের আন্দোলন? এই পড়ো পড়ো, উল্টা পাল্টা বলতেছে, উল্টা পাল্টা বলিও না, পড়ো 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 পড়ো। ওকে, তাহলে চলো দেখি বোর্ড কোশ্চেন করি দুই একটা, নাকি আর একটা ম্যাথ করার পরে বোর্ড কোশ্চেন করে দাঁড়ো, আর একটা ম্যাথ করার পরে বোর্ড কোশ্চেন করি। এই যে 5 নম্বর বলা হচ্ছে প্রতি গ্রাম রেডিয়াম 226, এটা হচ্ছে তার আণবিক ভর আর কি, পারমাণবিক ভর। এত থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ, প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে, তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে। ঠিক আছে, Ra226 এত এর অর্ধায়ু 5777 বছর। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, প্রতি গ্রাম মানে 1 গ্রাম, 1 গ্রাম রেডিয়াম 226, এটা হচ্ছে তার পারমাণবিক ভর 226 থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন, তার মানে কি জানো, কি চাইছে? প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিঘটন মানে তেজস্ক্রিয় ক্ষয়ের হার dN/dt চাইছে, বুঝছো? ক্ষয়ের হারটাই এবার চাইছে, ক্ষয়ের হার চাইছে। আচ্ছা, ক্ষয়ের হার কি সবসময় একই? ক্ষয়ের হার সবসময় কি একই বলো তো? না। তোমার কাছে কয় গ্রাম আছে? 1 গ্রাম, 1 গ্রাম রেডিয়াম আছে। এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে কমতেছে আস্তে আস্তে। তাহলে ক্ষয়ের রেট তো সবসময় সমান না, ক্ষয়ের রেট সবসময় তো সমান না, এক এক সময় তো এক এক রকম। তো তোমার কোন সময় রেট চাইছে ভালো করে বুঝবা, কোন সময় রেট চাইছে? যখন 1 গ্রাম রেডিয়াম আছে ওই 1 গ্রাম থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের রেটটা চাইছে, পরিমাণ 1 গ্রাম, অক্ষত আছে 1 গ্রাম, ওই 1 গ্রাম যখন অবশিষ্ট আছে তখন ওই 1 গ্রাম থেকে তেজস্ক্রিয় বিঘটনের হারটা চাইছে, তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা চাইছে। এই কথা কি বুঝতে পারছো? তাহলে পরিমাণ আছে 1 গ্রাম, ওই 1 গ্রাম থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার চাইছে। তাহলে মনে করো এখানে 1 গ্রাম রেডিয়াম আছে, রেডিয়াম, তাতে পরমাণুর সংখ্যা ধরো n, এইখান থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার dN/dt এইটা আমাদের চাইছে। তাহলে ওই সময় অক্ষত পরমাণু সংখ্যা n, ওই সময় অক্ষত পরমাণু সংখ্যা n। তাহলে dN/dt এটা সমান dN/dt এটা সমান মাইনাস ল্যামডা n, তাই তো? মাইনাস ল্যামডা n। ধরো মাইনাসটা কেন দিই, হ্রাস পাচ্ছে তাই। আমি dN/dt তেজস্ক্রিয় ক্ষয়ের হার চাই এত টি পার সেকেন্ড, এত টি পার সেকেন্ড, এভাবে আমরা চাই। তাহলে আমরা যেহেতু হারের মানটা বের করব, তাহলে এই মাইনাসটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, যে মাইনাসটা ঠিক আছে, যে মাইনাসটা দিব না। তাহলে আমরা শুধু ল্যামডা n লিখতে পারি, শুধু ল্যামডা n লিখতে পারি। তাহলে n এর পরিচয়টা কি? যে সময়ে হার চাচ্ছি ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা চাচ্ছি কার থেকে? তেজস্ক্রিয় ক্ষয়ের হার 1 গ্রাম রেডিয়াম থেকে। তাহলে 1 গ্রামে যে কয়টা অ্যাটম আছে, 1 গ্রামে যে কয়টা অ্যাটম আছে, দ্যাট ইজ n। এই nটা এনে এখানে বসাবো। কি কথা বুঝছো? বইয়ে দেখবা ঐকিক নিয়ম করে ম্যাথ করা আছে, ইভেন প্র্যাকটিস শিটও আমি দেখছি ঐকিক নিয়ম করে ম্যাথ করা আছে। ভাই এগুলা বাদ দাও, সূত্র দিয়ে ম্যাথ করার ট্রাই করো। আমি তোমার সবচেয়ে সহজ ট্রিক্স শেখাচ্ছি, সবচেয়ে সহজ নিয়ম শেখাই দিচ্ছি। তাহলে dN/dt হবে ইকুয়াল টু ল্যামডা n। এবার আমার এটাই চাইছে, ল্যামডা লাগবে, n লাগবে। আসো ল্যামডা n আছে কিনা, আছে। কেমনে আছে দেখো, অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া থাকলে তো ল্যামডা পেয়ে গেছি। তাহলে dN/dt অর্ধায়ু দেওয়া থাকলে তো ল্যামডা পেয়ে গেছি, ln 2/t হাফ। এই যে, তাহলে এটা হচ্ছে ল্যামডা, পেয়ে গেছি। এবার লাগবে n। কেমনে পাবো? nও পেয়ে গেছি, ওই যে কেমিস্ট্রি সূত্র,
এন ইকুয়াল টু ভর ভাগ আণবিক ভর, ঠিক আছে, ভর ভাগ আণবিক ভর অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এইটা আমাদের দরকার। আমাদের দেওয়া আছে ভর 1 গ্রাম, তাহলে এইটুকু থেকে কোনাকুনি গুণ করে এন কত পাওয়া যায়, ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক ভর। তাহলে এন এর জায়গায় ওইটা এনে বসাও। তাহলে এম এন এ ডিভাইডেড বাই বড় হাতের এম। এবার মান বসাও, সবই তুমি জানো, বোর্ডে দেখো দেখো লন 2 ডিভাইডেড বাই টি হাফ 5777 বছর। এম এর মান, এম কয় গ্রাম প্রতি গ্রাম, মানে এম কয় গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম। তাহলে এম হচ্ছে 1 গ্রাম ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে, মানে আণবিক ভরই পারমাণবিক ভর রেডিয়ামের, তো 226, এই যে 226 226, উপরে 1 গ্রাম 226 গ্রাম, গ্রাম গ্রাম কাটাকাটি, তাহলে কেজিতে কনভার্ট করার দরকার নেই। হ্যাঁ, এবার এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এবার একটু দেখো, এইটা হচ্ছে এত টি অ্যাটম, উপরে 1 গ্রাম নিচে 226 গ্রাম, গ্রাম গ্রাম কাটাকাটি। এটা লন 2 নিচে টি হাফ, টি হাফ এত বছর। এখান থেকে তোমার তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা আসবে, এইখান থেকে তোমার তেজস্ক্রিয় ক্ষয়ের হার আসবে, কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে, তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে এত টি পার ইয়ারে, তাই না? কেন ইয়ারে? এত টি পার ইয়ারে, কেন ইয়ারে? 5777 বছর, এটা বছর। তাহলে উপরে এত টি, এই যে অ্যাটম, এত টি পার ইয়ারে, আমার লাগবে এত টি পার সেকেন্ডে। দেখো প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় ক্ষয় ঘটবে। তাহলে আমাদের কি করতে হবে জানো, এই যে নিচের এই যে ইয়ার আছে না, এই ইয়ারকে সেকেন্ড বানাইতে হবে। 5777 বছর, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এইবার হয়েছে সেকেন্ড। 5777 বছর, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এইবার আসল অ্যান্সারটা আসবে। তাহলে এবার আসো হিসাব করি, উপরে লন 2 তাকে ভাগ দিব 5777 গুণ 365 গুণ 24 গুণ 3600 গুণ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ভাগ 226। তাহলে ভাই আসবে 1.0134 ইন্টু 10⁻10 এত টি পার সেকেন্ড। বুঝতে পারছো, এত টি পার সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর আগে দুই একজন বলছিলা ভুল বলছিলা, বুঝলা? তাহলে ভুলটা কোথায় করছিলা? আমি যদি চাইতাম বছরে তেজস্ক্রিয় বিভাজনের হার কত বছরে, তাহলে তুমি এখানে ইয়ার আছে, ইয়ার রেখে দিয়ে চলে আসতাম। ঠিক আছে ভাইয়া, আবার বলেন, বলছি বলছি, দেখো ভালো করে শোনো। ঠিক আছে, এই ম্যাথটা আমরা আবার করব, সামনে আরেকবার করতেছি, দেখো। তাহলে আমি আরেকবার ছোট্ট করে একটু বলি। বলা হচ্ছে 1 গ্রাম রেডিয়াম 226, এটা থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় বিভাজন ঘটবে, কয় গ্রাম? 1 গ্রাম। তাহলে যে কোনো সময় তেজস্ক্রিয় বিভাজনের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তাহলে 1 গ্রামে কয়টা পরমাণু আছে? 1 গ্রামে পরমাণু সংখ্যা কত, এন বের করবা। এন বের করার সূত্র হচ্ছে এটা। 1 গ্রামে কতগুলো পরমাণু আছে সেটা বের করার সূত্র হচ্ছে এইটা। এই যে এখানে বসাবা 1 গ্রাম, এটা পারমাণবিক বা আণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা বসাবা, 1 গ্রামে কতগুলো অ্যাটম আছে বের করবা, সেই অ্যাটমের পরিমাণ এখানে এনে বসাবা, এই যে এন। আর ল্যামডা হচ্ছে লন 2 বাই টি হাফ। তো টি হাফটা ইয়ারে বসানো যাবে না, কারণ আমার চাইছে প্রতি সেকেন্ডে ক্ষয়ের হার। ওকে, তাহলে নিচের ইয়ারটাকে সেকেন্ড বানাই ফেলবো, এটাই হচ্ছে কাজ। তাহলে ভাই মাইনাস কেন হলো না? মাইনাস তো শোনো, মাইনাসটা কেন দিছিলাম, মাইনাস নির্দেশ করে হ্রাস পাচ্ছে তাই। ঠিক আছে, মাইনাস নির্দেশ করে হ্রাস পাচ্ছে তাই, এই কারণে মাইনাসটা দিয়ে দেয়। মাইনাস নির্দেশ করেন হ্রাস পাচ্ছে তাই, মাইনাস নিয়ে তোমরা খুব প্যারা খাও। মাইনাস মাইনাস দাও, সমস্যা নেই। ঠিক আছে, মাইনাস কি মিন করে একটু বুঝবা। মাইনাসটা মিন করে তেজস্ক্রিয় ক্ষয় পরিমাণের সাথে সাথে তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা এটা কি হচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কমতেছে। অক্ষত পরমাণু সংখ্যা আস্তে 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 কমতেছে, তো এই কারণে মাইনাস। ওকে,
তাহলে চলো এবার দেখি কয়টা বোর্ড কোশ্চেন করা যায় কিনা। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন। এক খণ্ড রেডিয়াম যার ভর হচ্ছে 5 গ্রাম, 1 গ্রাম থেকে, যার ভর হচ্ছে 5 গ্রাম। এবার বলছে 1 গ্রাম থেকে 1 গ্রাম রেডিয়ামের সংকেত দিয়ে দিছে 88 তার পারমাণবিক সংখ্যা, আর 266 তার ভর সংখ্যা। এত হতে প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10 এতটি পরমাণু ভেঙে যায়। পরমাণু ভেঙে যায়, ভালো কথা। একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। রেডিয়াম অবশিষ্ট থাকবে। খুবই সুন্দর একটা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন রেডিয়ামের অর্ধায়ু। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষার্থীর মন্তব্য সঠিক কিনা। ঠিক আছে, শিক্ষার্থীর মন্তব্য সঠিক কিনা, শিক্ষার্থীর মন্তব্য সঠিক কি না। ঠিক আছে, চলো। এক খণ্ড রেডিয়াম আছে যার ভর 5 গ্রাম। তোমাকে একটা তথ্য দেওয়া আছে যে 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় ক্ষয়ের রেট হচ্ছে 3.7 ইন্টু 10⁻10t। একটু আগে যে ম্যাথটা করলাম না, সেই ম্যাথটাই। আগে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের হার চাইছিল, 1 গ্রাম রেডিয়াম থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার প্রতি সেকেন্ডে কতটা, এটা চাইছিল। এবার সেটা দেওয়া আছে, দিয়ে আমাদের রেডিয়ামের অর্ধায়ু বের করতে বলছে। ভাই একই ম্যাথ না? তুমি বলো একই ম্যাথ না? আগে 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয় ক্ষয় হয়, প্রতি সেকেন্ডে কতগুলো তেজস্ক্রিয় বিঘটন ঘটে সেটা চাইছিল, হার চাইছিল, রেট চাইছিল, ডিএনডিটি চাইছিল। আর এবার ঠিক তার উল্টাটা। এবার ডিএনডিটি বলে দিছে 1 গ্রাম রেডিয়াম বলা আছে, তাহলে এবার বলতেছে নাও তাহলে অর্ধায়ুটা বের করো, টি হাফ কত বের করো। তাহলে সেম জিনিস। আসো তাহলে আরেকবার করি, যারা বুঝো নাই দেখো, আগের ম্যাথটা যারা বুঝো নাই দেখো। এই যে 1 গ্রাম রেডিয়াম, তাহলে 1 গ্রাম রেডিয়ামে অক্ষত পরমাণুর সংখ্যা n, এইখান থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার dn/dt, এটা আমাদের বলে দেওয়া আছে এই যে 3.7 ইন্টু 10⁻10 এত টি। ঠিক আছে, এত টি, এত পার সেকেন্ড, সেকেন্ডে এত টি, এই যে প্রতি সেকেন্ডে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে, তাহলে পার সেকেন্ডে এত টি। এখন আমাদের বলতেছে না এর অর্ধায়ু তাহলে বের করো। তাহলে ভাই dn/dt এটা ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যা n এর সমানুপাতিক, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, দিয়ে সমান চিহ্ন ল্যামডা ইন্টু n। ডিএনডিটি দেওয়া আছে, আমাদের অর্ধায়ু চাইছে, তো অর্ধায়ু কার মধ্যে আছে? অর্ধায়ু তো ল্যামডার মধ্যে লুকানো আছে, তো ভাঙো এটারে। dn/dt এটার সমান সমান অর্ধায়ু ln2/t হাফ, আর এই n হচ্ছে ভর, অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3.7, আগে এটা চাইছিল, এবার এটাই দেওয়া আছে। এবার ln2 ডিভাইডেড বাই অর্ধায়ু টি হাফ, m 1 গ্রাম। এবার এই বড় হাতের m হচ্ছে 266, আগে ছিল 226, এবার 266, কোনো ব্যাপার না, যা দেওয়া থাকবে সেটা নিবা। 6.02 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো সব জানি, টি হাফটা জানি না।
বলো তো দেখি তোমাদের কেমন বুদ্ধি, টি হাফটা কোন এককে আসবে? ভাই বলো টি হাফটা কোন এককে আসবে? তাহলে টি হাফ হবে উপরে ln 2, নিচে 3.7 এক্সপোনেনশিয়াল ফাংশন 10, তার সাথে গুণ হবে 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23, তার সাথে ভাগ হবে 266। ঠিক আছে, তার সাথে ভাগ হবে 266। তাহলে 4.239 ইন্টু 10⁻10 কোন এককে? এটা কি এত পার সেকেন্ড, তাহলে কোন এককে? এত সেকেন্ড এককে। এবার যদি তোমার এখান থেকে বছর টছর বের করতে ইচ্ছা হয় করো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, বছর ঘন্টা বের করতে ইচ্ছা হলে করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, আচ্ছা বছর ঘন্টা কেমনে বের করবা? একজন বছর বছর ঘন্টা কেমনে বের করবা? এর 60 দিয়ে ভাগ দিবা, মিনিট পাবা। আবার 60 দিয়ে ভাগ দিবা, ঘন্টা পাবা। 24 দিয়ে ভাগ দিবা, দিন পাবা। 365 দিয়ে ভাগ দিবা, বছর পাবা। বুঝতে পারছো? আচ্ছা, শিক্ষার্থীর মন্তব্য সঠিক কিনা? কি মন্তব্য করছে শিক্ষার্থী? দেখি কোন শিক্ষার্থী কি মন্তব্য করছে দেখি। মন্তব্য কি করছে? একজন শিক্ষার্থী মন্তব্য করে 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। কত থেকে? 5 গ্রাম থেকে। 5 গ্রাম থেকে 2 গ্রাম অবশিষ্ট থাকবে। 5 গ্রাম আদিতে ছিল। 600 বছর পরে নাকি 600 বছর পরেও নাকি কত গ্রাম? 2 গ্রাম নাকি অবশিষ্ট থাকবে। তো দেখি তো 600 বছর পরে কত গ্রাম অবশিষ্ট থাকে দেখি। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যেহেতু ভর দেওয়া আছে পরিমাণ, তাহলে m ইকুয়াল টু m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। একটু বোর্ডে থাকো। m নট হচ্ছে আদি 5 গ্রাম, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তো ল্যামডার মান বের করবো। ল্যামডা মানে ln 2 বাই টি হাফ। তাহলে ln 2 ডিভাইডেড বাই টি হাফ 4.239 ইন্টু বাই 10 টু দি পাওয়ার 10 গুণ টি। টি কয় বছরে? 600 বছরে। আচ্ছা 600 বছরে গুণ 600, শেষ। বলো ঝামেলা আছে কিনা? ঝামেলা আছে কিনা? হ্যাঁ আছে, কারণ নিচে সেকেন্ড, এটা বছর হয় না। হয় এটা বছর করো, এটা বছর থাকুক, ঠিক আছে, অথবা এইটারে সেকেন্ড থাকুক, এইটারে বছর করো। তো নিচেতে যেহেতু সেকেন্ড আছেই, এইটারে সেকেন্ড বানাই ফেলি। তাহলে 600 বছর, এক বছরে 365 দিন। 365 দিন, এক দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। ই টু দি পাওয়ার মাইনাস ln 2 গুণ 600 গুণ 365 গুণ 24 গুণ 3600 ডিভাইডেড বাই 4.239 এক্সপোনেনশিয়াল ফাংশন 10, এক্সপোনেনশিয়াল ফাংশন 10। তাহলে ই টু দি পাওয়ার এটার সাথে গুণ 5, 3.669 গ্রাম। শিক্ষার্থী মন্তব্য করছে 600 বছর পরে নাকি 2 গ্রাম অবশিষ্ট থাকবে। মিথ্যা কথা, 2 গ্রাম না, এত গ্রাম অবশিষ্ট থাকবে, আরো বেশি অবশিষ্ট থাকবে। তাহলে মন্তব্য মিথ্যা, মন্তব্য মিথ্যা। শিক্ষার্থী পারে না, পড়াশোনা পারে না, শিক্ষার্থী পড়াশোনা পারে না। ঠিক আছে, হ্যাঁ ফালতু স্টুডেন্ট। ঠিক আছে, ফালতু স্টুডেন্ট। আচ্ছা তাহলে গেল এটা, রাজশাহী বোর্ড 23 গেল। কি রে ঠান্ডা লাগলো রে ভাই। এবার আসো কুবোর্ড 23, কুমিল্লা বোর্ড 23। একটা চিত্র দেওয়া আছে, গ্রাফ, এন আর টি ডে এককে। দুটো মৌলের কথা বলা আছে, এই একটা মৌল আর এই একটা মৌল, দুইটা মৌল। এটা বি মৌল, এটা এ মৌল। এন নট এই ম্যাথ তোমারে করাইছি একটু আগে। 600, এটা 1200, এটা 0.5 এন নট। তাহলে 1 নম্বর
এ এর গড় আয়ু, এ এর গড় আয়ু, আর 2 নম্বর 2 নম্বর কই গেল, এ এর 60% ও বি এর 30%, ক্ষয়ে কি একই সময় লাগবে? ক্ষয়ে কি একই সময় লাগবে? গাণিতিকভাবে যাচাই করো। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 23। এ মৌলের গড় আয়ু চাইছে, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না। কুমিল্লা বোর্ডে যে এত সহজ ম্যাথ হয়েছে, ঠিক আছে, এটা কুমিল্লাবাসীর ভাগ্য। দেখো কুমিল্লা বোর্ডে কত সহজ ম্যাথ আসছে। এ মৌলটা এই যেটা, এই এ মৌলর গ্রাফ এটা, এই পয়েন্টে সেট করছে। তাহলে এ মৌলের 50% ক্ষয়ের সময় এত, তাহলে এটা তো এ মৌলের অর্ধায়ু, এটা এ মৌলের অর্ধায়ু টি হাফ এ, এটা এ মৌলের অর্ধায়ু দেওয়া আছে। বি মৌলের এই যে বি মৌলের 50% ক্ষয়ে সময় এত, তো এটা তো বি মৌলের অর্ধায়ু, বি মৌলের অর্ধায়ু দেওয়া আছে। দেখো বাংলা কথায় তোমার যদি আমি বলে দিতাম এর অর্ধায়ু 600 বছর, বি এর অর্ধায়ু 1200 বছর, এইটা যদি আমি বলে দিতাম, তাহলে যে ম্যাথ হইতো সেম উদ্দীপকের ম্যাথ হচ্ছে চিত্র দিয়ে, এটা আর কিছুই না। তোমার খালি গ্রাফ থেকে বুঝতে হবে এ এর অর্ধায়ু আর বি এর অর্ধায়ু। তাহলে এ আর বি এর এই যে 50% ক্ষয়, 50% অবশিষ্ট 50% ক্ষয় হতে এ এর লাগে 600 দিন, বি এর লাগে 1200 দিন। তাহলে এ এর গড় আয়ু কত? 1 নম্বর কোশ্চেন, গড় আয়ু হচ্ছে টাউ, টাউ এ, এটা সমান সমান 1/λ এ, তো এটা মানে হচ্ছে টি হাফ বাই লন 2, টি হাফ এ ডিভাইডেড বাই লন 2। তাহলে টি হাফ এ হচ্ছে 600, 600 লন 2, তাহলে উপরে হচ্ছে 600 ডে, 600 ডে বাই লন 2, তাহলে 600 ভাগ 600 ভাগ 600 ভাগ লন 2, 865.61 এত ডে। ওকে, আচ্ছা এবার এ এর 60% আর বি এর 30% ক্ষয়ে একই সময় লাগবে কি? এর 60% আর বি এর 30% ক্ষয়ে একই সময় লাগবে কি, এটা হিসাব করতে বলছে। তো তুমি করে দেখো একই সময় লাগে কিনা। তাহলে আসো 2 নম্বর, এর 60% ক্ষয়, তাহলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এটা টি এ বললাম। 60% ক্ষয় হলে অবশিষ্ট 40%, তো 0.4 এন নট, আদি অ্যাটম সংখ্যা এন নট, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে লন 2 বাই টি হাফ, তো এখানেই লিখে দিই লন 2 বাই টি হাফ। কার? এর, এর হচ্ছে 600, 600, ঠিক আছে। এন নট কাটাকাটি একবারে করি, আসো লন 0.4, যা হবে তাকে ভাগ দিব লন 2 বাই 600 দিয়ে, তাকে ভাগ দিব লন 2 ভাগ 600 দিয়ে, দিলাম ভাগ। তাহলে অতএব টি এ আসছে 793.156 এত ডে, এর 60% ক্ষয়। সেম একইভাবে আমাদের বলছে বি এর 30% ক্ষয়, আসো বি এর 30% ক্ষয়, তাহলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বি। তাহলে এবার এই এন হবে 0.7 এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বি, এই ল্যামডা হবে লন 2 বাই টি হাফ, লন 2 বাই টি হাফ 1200, লন 2 বাই টি হাফ 1200 টি বি, এন নট কাটাকাটি, তাহলে লন 0.7 ভাগ ভাগ মাইনাস লন 2 ডিভাইডেড বাই 1200, তাহলে অতএব টিবি এটা সমান সমান 617.487 এত ডে, এত ডে। তাহলে এটা হচ্ছে টি এ,
এটা টিবি। তো সেম আসছে নাকি? না, সেম আসে নাই। এ এর 60%, বি এর 30%, ক্ষয়ে একই সময় লাগবে কিনা? না, লাগবে না, একই সময় লাগবে না। তাহলে টি এ আর টিবি এই যে নট ইকুয়াল টু। কি কথা বুঝছো? ইজি ম্যাথ, অবশ্যই ইজি ম্যাথ। তোমার এখান থেকে এই অধ্যায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অধ্যায় থেকে ম্যাথ কঠিন কেমনে করবে, করা যায় না। ঠিক আছে, তাহলে কুমিল্লা বোর্ড 23, দেখো এই ম্যাথগুলো যদি আসে 10-এ 10, 10-এ 10, তাও তো আমি কঠিন কঠিন ম্যাথ দেখে করতেছি। এবার আসো জব 23, যশোর বোর্ড। আমার এসএসসির বোর্ড যশোর বোর্ড, আর এইচএসসির বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড। ঠিক আছে, যশোর বোর্ড অনেক কঠিন কোশ্চেন করতো। ওয়াই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, ওয়াই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 ডে। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল, ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 এতদিন পর মৌলটির এতদিন পর মৌলটির 24/25 এত অংশ ক্ষয় হয়। ক্ষয় হয় মানে 25 ভাগের 24 অংশ ক্ষয় হয়, 25 ভাগের 1 ভাগ থাকে। তাহলে বলতেছে উদ্দীপকে মৌলটির 65% ক্ষয়ের সময়, 65% ক্ষয়ে কত সময় লাগবে। আর 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ সঠিক কিনা। পর্যবেক্ষণ সঠিক কিনা, ঘুরে ফিরে সব ম্যাথ একই। ঠিক আছে, ঘুরে ফিরে সব ম্যাথ একই। পর্যবেক্ষণ সঠিক কিনা, তো প্রথমে 65% ক্ষয়ে কত সময় লাগবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এইটা, 65% ক্ষয়ের সময় কত। ভাই 65% ক্ষয়ের সময়, ক্ষয়ে সময় n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা 65% ক্ষয় হলে থাকলো কয় পার্সেন্ট? 100 থেকে বিয়োগ 65, 35%। তাহলে 0.35 n নট = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টিটা বের করতে চাই, 65% ক্ষয়ের সময় চাইছে। তাহলে ল্যামডা, এই ল্যামডার একটা ব্যবস্থা করতে হবে। তো অর্ধায়ু দেওয়া আছে, তো ল্যামডা মানে ln 2/t½ ln 2 ডিভাইডেড বাই t½ ইন্টু টি। n নট কাটো, তাহলে ln 0.35 এটা সমান সমান মাইনাস ln 2 ডিভাইডেড বাই t½ হচ্ছে 3.82 ডে টি। তাহলে ln 0.35 ভাগ মাইনাস ln 2 3.82 ডে, 3.82 ডে। তাহলে অতএব টি ইকুয়াল টু 5.785 এত ডে। এই শেষ। ঠিক আছে, এবার 2 নম্বর আসো, পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। বাহ, তোমরা তো অনেক ফাস্ট, তোমরা তো অনেক আগে উত্তর বলে দিচ্ছ। পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা কি বলছে, 17.74 দিন পর মৌলটির এত অংশ অবশিষ্ট। তো দেখি মৌলটির এত অংশ ক্ষয়, তাহলে এত অংশ ক্ষয় হতে দেখি কয়দিন লাগে দেখি। তাহলে 24/25 অংশ ক্ষয়ে n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n = n 25 ভাগ বাদ, তাহলে থাকলো হচ্ছে 25 ভাগের 1 ভাগ বা 1 বিয়োগ এই যে 25 নিচে উপরে 24। ঠিক আছে, ধরি মূল অংশ 1,
ঠিক আছে, আর এত অংশ ক্ষয়, তাহলে 1 থেকে এটা বাদ দাও, তাহলে অক্ষত। তাহলে এইটা, এই যে মূল অংশ, এটা হচ্ছে n, মানে n নট হচ্ছে 1, ঠিক আছে, n নট হচ্ছে 1, যে মূল অংশ বা আদি অক্ষত, আদি অংশ 1, ঠিক আছে, তাহলে এত অংশ ক্ষয় হচ্ছে। অথবা এভাবেও করা যায়, যে ধরি এটা n নট, তাহলে তাহলে এটা হচ্ছে মূল অংশ হচ্ছে n নট, তা থেকে বিয়োগ n নটের এত, তাহলে 24/25 n নট, এভাবে করা যায়, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n নট বাদ, এটা হচ্ছে 25 নিচে, উপরে 25 বিয়োগ 24 1, আর এখানে 1 মানে কিছুই না আর কি, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে লন 1/25 মাইনাস লন 2 ডিভাইডেড বাই টি হাফ কত 3.82, ঠিক আছে, সব ঘুরে ফিরে ভাই একই ম্যাথ। তাহলে লন 1/25 ভাগ মাইনাস লন 2 3.82, তাহলে 17.739, তো 17.739 ডে, তো 17.739 মানে তো 17.74 বলাই যায়, তাই না, এত ডে। তো এতদিন পর মৌলটির এত অংশ ক্ষয় হবে, এই পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা? ইয়েস, এতক্ষণ পর সঠিক ছিল, ঠিক আছে, এ ভালো স্টুডেন্ট, এ ভালো পর্যবেক্ষণ করছে, হ্যাঁ হ্যাঁ ভালো স্টুডেন্ট, গুড, তোমাদের মতো। তাহলে তোলো, দ্রুত তুলে ফেলো। যদি কখনো প্রশ্ন করে কোন মৌলটি অধিকতর স্থায়ী, যার ল্যামডার মান বেশি হবে সে স্থায়ী, যার ল্যামডার মান কম হবে সে স্থায়ী, যার ল্যামডার মান কম হবে সে স্থায়ী, আর যার ল্যামডার মান বেশি হবে সে অস্থায়ী। ল্যামডার মান বেশি হওয়া মানে, ধরো আমি বললাম, দেখো এইদিকে দেখো, দুইটা মৌল আছে আমার কাছে, ল্যামডা 1 ল্যামডা 2, ধরো একটা হচ্ছে 2 একক পার সেকেন্ড, আর একটা হচ্ছে 4 একক পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ডে 4 একক ক্ষয়, আর এটা পার সেকেন্ডে 2 একক ক্ষয়, তাহলে কার দ্রুত ক্ষয়, কোনটার দ্রুত ক্ষয় বলো, কোনটার দ্রুত ক্ষয়, সেকেন্ডে 2 একক ক্ষয়, সেকেন্ডে 4 একক ক্ষয়, কোনটার দ্রুত ক্ষয়? তাহলে নিচেরটা, এই যে নিচেরটা, সরি এটা ল্যামডা 2, তাহলে এই নিচেরটার হচ্ছে দ্রুত ক্ষয়, তাহলে এ কম স্থায়ী আর এ বেশি স্থায়ী, ঠিক আছে, এ কম স্থায়ী আর এ বেশি স্থায়ী, তাহলে ল্যামডা 2 ইজ গ্রেটার দেন ল্যামডা 1, তাহলে যার ল্যামডার মান বেশি সে কম স্থায়ী, যার ল্যামডার মান বেশি তাড়াতাড়ি ক্ষয় যাবে, তাহলে সে কম স্থায়ী, তাহলে এটা মাথায় রাখবা। তো আসো এই টাইপের একটা কোশ্চেন করব, এটা হচ্ছে ম বোর্ড 23, ম মানে কি ময়মনসিংহ নাকি, ময়মনসিংহ বোর্ড 23, এক্স ও ওয়াই দুটি তেজস্ক্রিয় মৌল, দুটি তেজস্ক্রিয় মৌল, এক্স ও ওয়াই দুইটা তেজস্ক্রিয় মৌল, এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়, আলফা কণা নিঃসৃত হয়। ওকে, এক্স এর পারমাণবিক ভর, এক্স এর পারমাণবিক ভর 226 গ্রাম, 4000 বছর পরে
ওয়াই পদার্থটির ওয়াইয়ের 1/32 অংশ অবশিষ্ট থাকে। এত অংশ অবশিষ্ট থাকে, এত অংশ অবশিষ্ট থাকে। এক, ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। আর 2 নম্বর, কোন মৌলটি অধিক স্থায়ী? কোন মৌলটি অধিক স্থায়ী এটা যাচাই করো। 1 নম্বরটা তুমি পারো, করো। 1 নম্বরটা করো দ্রুত। ল্যামডা বের করতে বলছে যে ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক কত বের করো। খুবই সহজ। ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক, এক্স আর ওয়াই দুইটা তেজস্ক্রিয় মৌল। এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণার ক্ষয় হয়, মানে তেজস্ক্রিয় ক্ষয়ের রেট দেওয়া আছে, হার দেওয়া আছে। এক্স এর জন্য তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা দেওয়া আছে। আর কি বলতেছে, এক্স এর পারমাণবিক ভর হচ্ছে এত, ওকে। এবং 4000 বছর পরে ওয়াইয়ের এত অংশ অবশিষ্ট থাকে। ঠিক আছে, 4000 বছর পরে ওয়াইয়ের এত অংশ অবশিষ্ট থাকে। তাহলে আসো, ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক ল্যামডা চাইছে। তাহলে ওয়াইয়ের জন্য বাই n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n হচ্ছে অক্ষত। 4000 বছর পরে ওয়াইয়ের এত অংশ অবশিষ্ট থাকে। তাহলে আদি n নট তার 32 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে। এটা হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু টি। n নট কাটাকাটি। তাহলে লন 1/32, লন 1/32, এটা লন ই, তো লন ই বাদ মাইনাস ল্যামডা ওয়াই টি। ওকে, এবার এই টি এর মান কত? এই টি এর মান তো 4000 বছর, টি এর মান 4000 বছর। তাহলে এটা কিন্তু আসবে পার ইয়ারে। ল্যামডা ওয়াই এর অবক্ষয় ধ্রুবক। তাহলে লন 1/32 ভাগ, এই টাইপের ম্যাথ আসলে যদি না পারো তাহলে মনে করো লজ্জা। ঠিক আছে, অনেক লজ্জা। 8.664 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার ইয়ার। ওকে, কোন মৌলটি অধিক স্থায়ী? যার অবক্ষয় ধ্রুবকের মান বেশি সে তাড়াতাড়ি ক্ষয় হবে, কম স্থায়ী। যার অবক্ষয় ধ্রুবকের মান কম, তার ক্ষয়ের রেটটা কম, তাহলে সে বেশি স্থায়ী। কি ক্লিয়ার? মাইনাস গেল কই? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইনাস গেল কই? এই মাইনাস গেল কই? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইর তো খাও নাই। কে কান? তোমার নাম কি? অপূর্ব সাহা। মান সম্মান সব ডুবাইছে রে। এরে ধরো, আমার নামের মান সম্মান সব ডুবাইছে। আমার নামের আর মান সম্মান রাখলো না, বললো মাইনাস কই গেল? এই পাগল, লন 1/32 এটাই তো মাইনাস। ভাগ দাও ক্যালকুলেটারে, লন 1/32 একে যদি মাইনাস 4000 দিয়ে ভাগ দাও তো মাইনাসে মাইনাসে কাটাকাটি, এটাও মাইনাস মান, বোঝো? ক্যালকুলেটারে চাপ দাও, ক্যালকুলেটার জিজ্ঞেস করো, দেখো বলে দিবে ওর মাইনাস মান। কই তুমি কই? হ্যাঁ বুঝছি, গুড। রে আমার নামের মান সম্মান ডুবাই দিল রে। আচ্ছা আসো এবার 2 নম্বর। 2 কি বলছে? কোন মৌলটি অধিক স্থায়ী? ওয়াই এর অবক্ষয় ধ্রুবক বের করে ফেলছি, এবার বাকি হচ্ছে এক্স এর অবক্ষয় ধ্রুবক বের করা। তো এক্স মৌলটির কয় গ্রাম? 1 গ্রাম। এই যে আবার দেখো, এক্স মৌলটির 1 গ্রাম, এই যে এক্স এর 1 গ্রাম। এক্স এর পারমাণবিক ভর দেওয়া আছে 226, পারমাণবিক ভর বড় হাতের এম দেওয়া আছে 226 গ্রাম দেওয়া আছে। তাহলে এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের হার ডিএন বাই ডিটি এটা দেওয়া আছে প্রতি সেকেন্ডে, যে প্রতি সেকেন্ডে এত। তাহলে 3.5, বুঝতে পারছো কোন ম্যাথ? 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার সেকেন্ড, এই বুঝতে পারছো কোন ম্যাথ? হ্যাঁ, তাহলে আসো লিখে ফেলি। ডিএন বাই ডিটি এটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, মাইনাস বাদ দাও,
ম্যাথ করার সময় মাইনাস আর দিতে হবে না, ল্যামডা এন, এই যে ল্যামডা, তাহলে এটা ল্যামডা এক্স আর কি, ল্যামডা এক্স আর সাথে এন। তো এন এর মান কেমনে পাওয়া যাবে, ডিএন বাই ডিটি। দেখো আমাদের যদি অর্ধায়ু চাইতো ল্যামডাকে আমরা লিখতাম লন 2/t হাফ, কিন্তু অর্ধায়ু চাই নাই, ওই ল্যামডাই চাইছে, তাহলে ল্যামডা এক্সই থাকুক। আর এন হচ্ছে এম ভর অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই পারমাণবিক ভর। এবার মান বসো, এত হচ্ছে 3.5 ইন্টু 10⁻10, 3.5 ইন্টু 10⁻10, ওকে। এটা সমান সমান ল্যামডা এক্স, এম এর মান 1, নিচে 226 আর 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা এটা কিসে, পার সেকেন্ডে, তাহলে আমার ল্যামডা এক্স কিন্তু পার সেকেন্ডে আসবে, মানে সেকেন্ডে আসবে আর কি, মানে পার সেকেন্ডে আসবে, হ্যাঁ। তাহলে আসো হিসাব করি দেখি, 3.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 10 গুণ 226 ভাগ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23। তাহলে অতএব ল্যামডা এক্স 1.3139 গুণ 10⁻11। ভাই এটা পার সেকেন্ড আর এটা কিন্তু পার ইয়ার। এখন তুমি কম্পেয়ার করতে চাও দুইটা, তো কম্পেয়ার করতে চাইলে একই ইউনিটে নিতে হবে না, তাহলে এটাকে আমরা পার ইয়ারে নিতে চাই। তো কেমনে নিব, দেখো খুবই সহজ, কেমনে নিব, 1.3139 গুণ 10⁻11। একটু দেখো, এত ভাই পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, ওকে। তাহলে ল্যামডা এক্স 1.3139 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই নিচে 1 সেকেন্ড, 1 সেকেন্ডকে ইয়ার বানাবো। তো কেমনে 1 সেকেন্ডকে ইয়ার বানাবো, কিভাবে 1 সেকেন্ডকে কিভাবে ইয়ার বানাবো, তাহলে 1 সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ দিব, তাহলে মিনিট হবে। এবার তাকে আবার ভাগ দিব, 24 দিয়ে ভাগ দিব, তাহলে ঘন্টা হবে। আর 365 দিয়ে ভাগ দিব, তাহলে দিন হবে। সরি 60 দিয়ে ভাগ দিব, মিনিট হবে। আবার 60 দিয়ে ভাগ দিব, ঘন্টা হবে, মানে 3600 দিয়ে ভাগ দিলে ঘন্টা হবে। তারপরে 24 দিয়ে ভাগ দিলে দিন হবে, 365 দিয়ে ভাগ দিলে বছর হবে, ঠিক আছে। তাহলে এই যে এবার হয়ে গেল, তাহলে উপরে গিয়ে সব গুণ হচ্ছে আর কি, বুঝলা। তাহলে এত গুণ 3600 গুণ 24 গুণ 365, তাহলে 4.1436 ইন্টু 10⁻4, এত পার ইয়ার, ওকে, এত পার ইয়ার। তাহলে এবার এটা 8.6, এটা 4.1, তাহলে কোনটা বেশি হচ্ছে ল্যামডা ওয়াই ইজ গ্রেটার দেন ল্যামডা এক্স। তাহলে যার মান বেশি সে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, কম স্থায়ী, আর যার মান কম সে দেরিতে ক্ষয় হবে, বেশি স্থায়ী। তাহলে অতএব এক্স বেশি স্থায়ী, তাহলে এক্স বেশি স্থায়ী। এই বুঝতে পারছো? ওকে। এবার শোনো, আমি আরেকবার বলি, এই জায়গাটাতে অনেকে ইউনিট কনভার্টটা বোঝো নাই। দেখো এটা পার ইয়ারে, এটা পার সেকেন্ডে, তাহলে এখন আমি এইটাকে পার ইয়ার বানাইতে চাই, অথবা এইটাকে পার সেকেন্ড বানাইতে চাই, ঠিক আছে। আমি যদি এখন এটাকে পার ইয়ার বানাই, কেমনে বানাবো, 1.3139 ইন্টু 10⁻11 পার সেকেন্ড, মানে নিচে 1 সেকেন্ড। এবার 1 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ দিলাম, মিনিট হলো, আবার 60 দিয়ে ভাগ দিলাম, ঘন্টা হলো, মানে 3600 দিয়ে ভাগ দিলে ঘন্টা হলো, 24 দিয়ে ভাগ দিলাম, দিন হলো, 365 দিয়ে ভাগ দিলাম, বছর হলো। কি ক্লিয়ার? আর যদি মনে করো এইটাকে সেকেন্ড বানাইতাম, তাহলে কেমনে করতাম, এটা একটু লিখে দিই, ঠিক আছে। যদি কেউ মনে করতো ভাই এটাকে সেকেন্ড বানান, তাহলে তখন কি করতাম, তখন 8.664 ইন্টু 10⁻4 পার ইয়ার, মানে 1 ইয়ার, ওকে। তাহলে নিচে পার ইয়ার মানে 1 ইয়ার, তাহলে 1 ইন্টু 1 ইয়ার, 1 ইয়ারে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এই যে তখন হয়তো এই যে সেকেন্ড হয়ে গেল, এটা পুরা সেকেন্ড হয়ে গেল। তাহলে এত পার সেকেন্ড, তখন এটা সেকেন্ডে হইতো,
পার সেকেন্ডে হইতো। তাহলে এইভাবে ইউনিট কনভার্ট করলাম। আর তোমার যেটা ভালো লাগে ভাই, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। ওকে, আজকে আর কতক্ষণ ক্লাস নিব? এই তো আর অল্প একটু এতটুকু, আর এতটুকু ক্লাস নিব। এবার আসো, ঢাবো 23 রাবো 23, ঢাবো 23 রাবো 23, সরি 22। কি বলতেছে? 2010 সালে, 2010 সালে 10 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল। ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার একটির গড় আয়ু 12.5 বছর। 2020 সালে অন্যটির 8 গ্রাম অবশিষ্ট থাকে, 8 গ্রাম অবশিষ্ট থাকে। ওকে, তাহলে প্রথমটির অর্ধায়ু নির্ণয় করো, অর্ধায়ু। আর 2 কি বলছে? 2030 সালে উভয় পদার্থের সম পরিমাণ অবশিষ্ট থাকে কিনা, উভয়ের সম পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা, সম পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। ওকে, উভয়ের সম পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। 2010 সালে 10 গ্রাম ভরের দুইটি তেজস্ক্রিয় পদার্থ আছে, যার একটির গড় আয়ু 12.5 বছর, আর 2020 সালে অন্যটির 8 গ্রাম অবশিষ্ট থাকে। দুইটা তথ্য দেওয়া আছে। তো বলা হচ্ছে প্রথমটির অর্ধায়ু কত, আর 2030 সালে উভয়ের সমপরিমাণ অবশিষ্ট থাকবে কি না। তো কত সালে 10 গ্রাম ছিল উভয়ের? 2010 সালে। 2010 সালে আমি কিসে পড়ি? আমি পড়ি হচ্ছে ক্লাস 10-এ। 2010 সালে। তাহলে আসো হিসাব করি। কিলো হ্যাং খাইলো? দুই 2010-এ ক্লাস 4-এ পড়ো? দাদা ছুটি দেন। ছুটি তো দিব, কিন্তু কি হইলো এটা? এ क्या हुआ? এ क्या हुआ? কোনো কথাই কইতেছে না। বাহ, মুশকিল। এই চলো মুখে মুখে করি। হ্যাঁ আসো, মুখে মুখে করি। প্রথমটির অর্ধায়ু, তো অর্ধায়ু চাইছে। তো 2010 সালে 10 গ্রাম ছিল। এবার যার একটির গড় আয়ু, আচ্ছা প্রথমটি মানে তো একটির গড় আয়ু হচ্ছে 12.5 বছর, তো গড় আয়ু মানে টাউ, তাহলে অর্ধায়ু লাগবে। তো অর্ধায়ু টি হাফ, তাহলে টাউ ইকুয়াল টু 1/ল্যামডা, আর ল্যামডা ইকুয়াল টু লন 2/টি হাফ। তাহলে টাউ ইকুয়াল টু টি হাফ বাই লন 2। নাও ম্যাথ করো, শেষ।
রিস্টার্টই তো দেওয়া যাচ্ছে না, রিস্টার্ট দিলে তো সব মুছে যাবে, রিস্টার্ট দিলে সব তো মুছে যাবে, এটাই তো সমস্যা। এ কেমন কাজ হইলো বলো তো, ভালো লাগে না তো এগুলো, এগুলো তো ভালো ব্যবহার না। মাঝে মাঝে এরকম হয়, তারপর ঠিকও হয়, কিন্তু এ তো একেবারে গেল। ধ্যাৎ। বন্ধ তো করতে ইচ্ছা করতেছে না, বন্ধ করলে তো বিপদ, এক্সপোর্টই তো দিতে পারি নাই। তাহলে আজকে শেষ করি এখানে, হ্যাঁ। তোমাদের কমেন্টের কি ইনোভেটিভ আইডিয়া আসতেছে, বা এইটা করেন ওইটা করেন, কত কিছু করেন, কিন্তু কোনোটাই কোনো কাজ হবে না, বুঝলা। ওকে, তাহলে আজকে শেষ করি, এই পর্যন্ত এখানে শেষ করি। তাহলে সবাই ভালো থাকো। এই অধ্যায় ছোট অধ্যায়, নেক্সট দিন মনে করো যে আর 1.5 ঘন্টা সময় দিলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। একটা টপিক তো আমরা পড়েই ফেলছি, মূল টপিক আমরা পড়েই ফেলছি, যে টপিক থেকে 80% কোশ্চেন আসে সেই টপিকটা আমরা পড়েই ফেলছি। তাহলে বাকি থাকলো হচ্ছে পরমাণুর মডেল সংক্রান্ত কিছু আলোচনা আর ভর ত্রুটির আলোচনা। তো এটা আমরা পরের দিন মোটামুটি 1.5 ঘন্টা যদি সময় দিই তাহলে আমাদের ফিজিক্স কোর্স শেষ, তাই তো। তাহলে আমাদের ফিজিক্স কোর্স শেষ, যা আমরা পড়াইছি এগুলো যদি পড়তে পারো, ঠিক আছে। তোমার যদি মনে করো একাডেমিতে প্রিপারেশন খুব জঘন্য থাকে, তুমি যদি এই সময়টাকে কাজে লাগায় তুমি এই রিভিশনের ক্লাসগুলো তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো, এটাই এই রিভিশনের ক্লাসগুলোই অনেক সময় মনে করো একাডেমি থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। যদি তুমি করতে পারো ক্লাসগুলো করে নিজে কিছু প্রবলেম সলভ করতে পারো তাহলেই হবে, হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট দিন আমরা এই অধ্যায় নিয়ে আবার আসবো সামনে। তো বাকি যে টপিক ছিল সেই টপিকের ক্লাসগুলো করব, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো, হ্যাঁ। তাহলে টাটা। লাস্ট একবার ট্রাই করি, দেখি, না হবে না।